নয়ন, তুমি এসব কি শুরু করছো? এটা অফিস, এখানে নোংরামি করার জায়গা না। ছাড়ো ওনাকে। ম্যাম, আপনার কাজ আপনি করেন, জানো। চলো তো ওই জায়গায় যাই। এই ম্যাম খালি ডিস্টার্ব করে। নয়ন, যাও তো, কাজ করতে দাও। ম্যাম রেগে গেলে দুজনেরই চাকরি খেয়ে দিবে। কিছু করবে না, আমার কিস করতে মন চাচ্ছে। তুমি যদি না করতে দাও তাহলে কিন্তু আমি। ম্যাম, আমাকে একটু কয়েক মিনিট সময় দিবেন? আসলে একটু দরকার ছিল। তুলির কথা শুনে নদী রেগে বলল, আপনার সাহস কি করে হয়? আপনার বয়ফ্রেন্ড কিস করবে সেটার জন্য আমার থেকে সময় চান? এটা কি প্রেম কারখানা বানিয়েছেন নাকি? এখন বের হয়ে যান। ম্যাম সরি, প্লিজ ম্যাম রাগ করবেন না। ম্যাম, ওই ছোট মানুষ, ও অল্পতেই রাগ করে। আমি জাস্ট ওকে বুঝিয়ে আসতে চাইছিলাম। আপনি আপনার ক্যাবিনে যান, আর মিস্টার নয়ন বের হয়ে যান। যান, আসো যাই। নয়ন তুলির হাত ধরে নিয়ে যেতে লাগলো। তুলি বাহিরে গিয়ে রাগে লোক নিয়ে তাকিয়ে বলল, বেশি বেশি করো না, সত্যিই চাকরিটা কেড়ে নিলে আমার কি হবে? আরে চিন্তা করো না, কিছু হবে না। ওকে, থাকো, বাসায় যাব। নয়ন বাসায় চলে গেল। সন্ধ্যার দিকে নয়ন সোফায় বসে গেম খেলছিল, আর পাশে ওর ভাগ্নে বসে থেকে পড়ছিল। হুট করে নদী এসে বলল। নয়ন, নদীর কণ্ঠ শুনে নয়ন ভ্রুকুচকে তাকিয়ে বলল, কিছু বলবে? রুমে আসো। সময় নাই, গেম খেলতে ব্যস্ত। নয়ন, বউ ডাকছে, সেখানে তুই যেতে বাধ্য। যা দেখ কি বলে। কে বউ? আমাকে তো স্বামী হিসেবে মানেই না, সেই আবার কিসের বউ? ঠিক তো বলছে নয়ন। বাবা, এই নে তোর পাস্তা। নদীর আম্মুর হাত থেকে নয়ন পাস্তার বাটিটা নিয়ে বলল, থ্যাংক ইউ বড় আম্মু। নয়ন, আমার মেয়ে তোকে ডাকছে, যা। দরকার নাই বাবা, আরাম করে খা। আমি তোর জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। ওকে ছোট আম্মু। নদী, আমি যাচ্ছি, তোর যা ভালো মনে হয় কর। নয়নের আম্মু পিছনে ঘুরতে সাথে সাথে নদীর রেগে নয়নের কলার চেপে ধরে টান দিয়ে নিজের মুখের সামনে নিয়ে এসে বলল, তোমাকে আমি সুন্দর করে বলছি রুমে আসতে, তোর কি মাথায় ঢুকে না? আমার সাথে চল। নদী, ওর কলার ছাড়, খাওয়ার সময় ডিস্টার্ব করবি না। আম্মু চুপ করবে? একটা কথাও বলবে না, এই চল। নয়নের কলার ধরে টেনে নিয়ে যেতে লাগলো। নয়ন পাস্তার দিকে হাত বাড়িয়ে বলতে থাকলো। আমার পাস্তা। নয়নকে রুমে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিলে। নয়ন ছলছল চোখে তাকিয়ে বলল, আমার পাস্তা আমাকে খেতে দিলে না, তোমাকে অভিশাপ দিলাম। তুমি খাবার খাইলে পেট খারাপ হয়ে যাবে। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। চুপ করে থাক, ঘুরতে বের হব। শুনি নাই, কি বলেন? যা শুনছো ওইটাই। কানের সমস্যা হয়েছে, ঠিকভাবে শুনতে পাই নাই। নয়নের কথা শুনে নদী কিছুটা নরম সুরে বলল, সব সময় ব্যস্ত থাকি, তাই সময় দিতে চাচ্ছি। যদি তুই না চাস তাহলে যাওয়ার দরকার নাই। স্বপ্ন দেখছি নাকি? আমাকে স্বামী হিসেবে মানে না, তাহলে আবার ঘুরতে যেতে চাচ্ছ কেন? চুপ কর, যাব না। নদী রেগে চলে গেল। নয়ন শুয়ে থেকে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে লাগলো। নয়ন মনে মনে ভাবতে লাগলো। জেলাসি। নয়ন হাসতে লাগলো। নদী ফ্রেশ হয়ে আসলে নয়ন কলে কথা বলতে লাগলো। নয়ন বলল, জান, ভিডিও কলে আসো না, হটভাবে দেখতে ইচ্ছে করছে খুব। নয়নের কথা শুনে নদী রেগে ঠাস করে থাপ্পড় মেরে বলল, বেহায়ের লজ্জা, শরম করে না? একটা মেয়ের বিয়ের আগে শরীর দেখতে চাস? ফোন দাও, আমার যা মন চাইবে আমি তাই করব। তোমাকে কি বলছি, যার থেকে চাইছি তার কোনো সমস্যা নাই, তোমার কি সমস্যা? তুমি তো আমাকে স্বামী হিসেবে মেনে নাও নাই, তাহলে তোমার এত সমস্যা কেন? নয়নের কথা শুনে নদী চুপ হয়ে গেল। নদী চলে গেল। নয়ন ফোনটা নিয়ে আবার কল দিয়ে কথা বলতে লাগলো। নদী সহ্য করতে না পেরে নদী নয়নের সামনে গিয়ে ফোনটা টান দিয়ে নিলে নয়ন কিছু বলার আগেই নদী ওর বুকের উপর থেকে অন্য সরিয়ে দিয়ে বলল, দেখ, আমার থেকে কি তোর গার্লফ্রেন্ড হট নাকি? জামার উপরে কি বোঝা যায় কোনটা হট না? নদী নিজে না চাইতেও চোখ বন্ধ করে থ্রি পিস তুলতে লাগলো। অনেকটা উপরে তুলতে নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। সাথে সাথে নয়ন নদীর হাত ধরে নিচে নামিয়ে দিল থ্রি পিসটা। নদী তাকিয়ে বলল, কি হলো, আমাকে হট লাগছে না? ওয়েট করো, একেবারে খুলছি। নদীর মুখে তুমি শব্দ শুনে নয়ন হেসে দিয়ে বলল, দরকার নাই, আর তুমি ডাকটা শুনতে ভালোই লাগলো। নয়ন কথাটা বলে দাঁতে দাঁত গেলিয়ে হাসলে নদী বলে ওঠে, হাসবি না, আমার দিকে তাকা। কোনো দরকার নেই, আমার থেকে তোর গার্লফ্রেন্ড জীবনেও বেশি হট না। তুই আমার দিকে ভালো করে তাকা।
নদী যে জামা তুলতে যাবে নয়ন সাথে সাথে জামা নিচে নামিয়ে দিয়ে লজ্জায় বলে, ইয়ে মানে বড় আপু আপু করছি তো, হুট করে এমন করে দেখতে শরম লাগছে। নয়ন কথাটা বলে লজ্জা ভাব করলে নদী রেগে নয়নের চুল ধরে রেগে বলে, কুত্তা, তুই অন্য মেয়ের হট কিছু দেখার জন্য নাচস, আর আমি তোর বউ, আমি তোকে দেখাতে চাচ্ছি আর তুই কি না। নয়ন নদীর কথা শুনে নয়ন টান দিয়ে নিজের পাশে শুয়ে দিয়ে 2 হাত খাটের সাথে চেপে ঠোঁটজোড়া নিজের দখলে নিল। নদী চোখ বড় বড় হয়ে গেল। নয়ন নিজের মতো করে চুষতে লাগলো। 3 মিনিট পর ছাড়লে নদী জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নদী বলে ওঠে, কুত্তা বিড়াল, আমাকে মেরে ফেলবি? আমি কুত্তা বিড়াল না জানো, আমি তোমার জামাই। চুপ কর। আবার শুরু হয়েছে। কানের নিচে কয়েকটা দিব। ঠোঁট জোরের কি অবস্থা করছস? সেই মজা। নয়ন লজ্জাদের মতো করে নয়নের দিকে রাগে লোক নিয়ে তাকালে নয়ন টান দিয়ে নিজের উপরে ফেলে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলো, এত রাগ কেন দেখাও? তুমি তো আমার বিয়ে করা বউ, আমাকে ইগনোর করে কোনো লাভ আছে? আজ হোক কাল তুমি তো আমাকে কাছে টেনে নিবেই। তুই সব জেনে তুই আমার সামনে লুচ্চামি কেন করস? তুই বউ রেখে পরকিয়া করস, তোর কি লজ্জা করে না? না, করে না। বউ থাকতে যদি কাছে যেতে না দেয়, সেখানে বাহিরে নারীর প্রতি আসক্ত হবে, এইটা স্বাভাবিক। আমার পছন্দ না। আমি তোকে মেনে নেই বা নাই নেই, তুই অন্য নারীর কাছে যাবি না। আমি কারো কথা শুনবো না, আমার মন যা চাইবে তাই করব। যা মন চাইবে আমার সাথে করতে পারবি, বাট তুই ওর সাথে ব্রেকআপ করে নিবি। সব করতে দিবে? হ্যাঁ। নদী লজ্জা পেয়ে গেল। নয়ন ভিলেন মার্কা হাসি দিয়ে টান দিয়ে নিজের দিকে ফেলে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। নদী লজ্জায় নয়নের স্পর্শে কেঁপে উঠতে লাগলো। নয়ন নদীর বুকের দিকে যেতে হুট করে দরজায় নখ হলো। নয়ন নদী লাফ দিয়ে খাট থেকে উঠে পড়লো। নয়ন মাথায় হাত দিয়ে সামনের দিকে তাকাতে দেখে ওর বোন আতিয়ে বলে ওঠে, নয়ন, তুই নদীর সাথে জোর করছিলি? আতিয়ের কথা শুনে নয়ন ভয়ে ঢোক গেলে বলে, না না আপু, আমি কিছু করি নাই। ওনার চোখে কিছু গেছিল, তাই আমি দেখলাম। নদীকে জিজ্ঞেস করে দেখো। যাই হোক, নদী, তোর সাথে কথা ছিল। হ্যাঁ আপু, বলো। আতিয়া খাটের উপরে বসতে বসতে বলল, আগামীকাল থেকে আমি জয়েন হব। ওকে, আমি সবাইকে জানিয়ে দিব। জানাতে হবে না। আর নয়ন, তুই পড়াশোনা বাদ দিয়ে অফিসে কি করস? তুই কোন মেয়ের সাথে নোংরামি করা শুরু করছস? কই আপু? আমার কানে কিন্তু সব আছে, কি করস আর না করস। আমার ফ্রেন্ড হয়, নদীকে জেলাস ফিল করানোর জন্য এমন করছি। তোমার বিশ্বাস না হইলে আমি কল দেই। নয়নের কথা শুনে নদী ফ্রুকুচকে তাকালো। নয়ন কল দিলে ওই পাশ থেকে তুলি বলে, হ্যাঁ জান, বলো। আতিয়া রাগী লোক নিয়ে তাকাতে নয়ন ভয় ঢোক গিলে বলল, ওই জান রাখ, এখন স্বাভাবিকভাবে কথা বল। ও ম্যাম নেই। না। যাই হোক, কি জন্য কল দিয়েছোস? আর শোন, ম্যামকে জেলাস ফিল করার জন্য আর কিছু আইডিয়া আমার মাথায় এসেছে। থাকার কোনো আইডিয়া লাগবে না। শোন, আর এইসব অভিনয় করা লাগবে না, কাজ হয়ে গেছে। কি বলিস? ম্যাম তোকে মেনে নিয়েছে নাকি? নিয়েছে। আচ্ছা, ভালো থাক। ট্রিট দিস। ওকে। নয়ন কল কাটলে নদী রেগে মারতে যাবে। নয়ন সাথে সাথে নিচে বসলে নদী খাটের উপরে পড়ে গেল। নয়ন আতিয়ার কাছে গিয়ে বলল, শুনলে তো? যাই হোক, আর নেক্সট টাইম যেন কোনো রিপোর্ট আমার কাছে না আসে। পড়াশোনায় মনোযোগ দে। আপু, ওকে আমি মেরে ফেলবো। ওই আমার সাথে এত বড় নাটক করলো, আমি ওকে মেরে ফেলবো। নদী থাম, পরে দেখে নিস। নয়ন, রাইসা দেশে এসেছে। আতিয়ার কথা শুনে নয়ন থমকে গেল। নয়ন চুপ হয়ে গেলে আতিয়া বলে ওঠে, নদী তোর বউ, এটা মাথায় রাখিস। আমি যেন তোকে দেখি না ওই পাড়ায় যাওয়া। আতিয়া কথাটা বলে চলে গেল। নয়ন কিছু না বলে বারান্দায় চলে গেল। নয়ন ভাবতে লাগলো, অতীত আবার ফিরে আসছে। যতবার ভুলে যেতে চাই, ততবার আমার সামনে কেন আসে? তুই আমার সাথে এমন নাটক কেন করলি? তুই জানোস আমি কত কষ্ট পাইতাম। তুই আমাকে এভাবে কষ্ট কেন দিলি? নদী নয়নের কলার ধরে নিজের দিকে করে গলা চেপে ধরল। নয়ন চুপ করে দাঁড়িয়ে থাকলে নদী অবাক হয়ে গলা ছেড়ে দিয়ে কিছু বলার আগে নয়ন সোজা নদীর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমি তো চাইছিলাম আমার বউ জেলাস ফিল করুক, আর আমি তো ওর সাথে সত্যি রিলেশনে নাই। আমি তো আর তোমাকে ঠকাই নাই। আমার যেইটা ভালো মনে হয়েছে তাই করছি। নয়ন কথাটা বলে কপালে চুমু দিলে নদীর রাগ পানি হয়ে গেল। নদী নয়নকে জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে বলে, আমার সামনে আর কোনো মেয়ের সাথে মিশবি না। আমি তোমার পাশে কাউকে সহ্য করতে পারবো না। আমি বুঝে গেছি আমি তোমাকে ভালোবাসি।
আর তোমার পাশে তুলিকে দেখলে আমার অনেক রাগ হয়, কান্না পেত, আর মনে হয়তো আমার স্বামী আমার সামনে অন্য মেয়ের থেকে কিস চায়, অন্য মেয়েকে স্পর্শ করে, আমার সারা শরীর জ্বলে পুড়ে যায় রাগে। নদীর কথা শুনে নয়ন মুচকি হেসে বলল, আমি তোমাকে বিয়ে যেহেতু করছি, তোমার সকল আপদ বিপদে আমি পাশে থাকব। তোমার সুখ দুঃখ ভাগ করে নিব আমি। তোমাকে কখনোই একা করে দিব না। সারা জীবন এই হাতটা ধরে রাখবো। কথাগুলো যেন মনে থাকে। কথা যেহেতু দিচ্ছি, অবশ্যই মনে থাকবে। যাই হোক, একটা কথা বলবো? নদী অবাক হয়ে নয়নের দিকে তাকিয়ে বলে ওঠে, হ্যাঁ বলো, অনুমতি নিতে হবে না। আসলে তুমি না। হ্যাঁ আমি কি? নদী অনেক আগ্রহ নিয়ে তাকিয়ে থাকলে নয়ন বারবার বলতে লাগলো, আসলে তুমি। নদী বিরক্ত হয়ে গেলে নয়ন ফুট করে বলে দেয়, আসলে তুমি অনেক হট। নদী হা হয়ে গেল। নয়ন হাসতে লাগলো। নদী নয়নকে মারতে যাবে, নয়ন নদীকে ছেড়ে দৌড়ে চলে গেল। নদী লজ্জায় ওর পিছনে ধাওয়া দিলে নয়ন নিচে চলে গেল। নদী ওড়না নিয়ে ঠিক হয়ে নিচে গেল। নয়ন খাবারের টেবিলে বসলো, নদী ওর পাশে চেয়ার টেনে বসলো। নয়নের আব্বু বলে ওঠে, নয়ন, ওই বাড়ির দিকে যেন তোমাকে না দেখি। কি ব্যাপার, সবাই ওই পাড়ার দিকে যেতে না করছে কেন? ওই পাড়ায় কি আছে? যাই থাকুক না কেন, নয়ন মাথায় রাখিস তুই। তুই বিবাহিত আর তোর বউ আছে। নদী তোকে আজ মেনে নেয় নাই, কাল ঠিক মেনে নেবে। আমি নদীকে কথা দিয়েছি, আমি ওর হাত কখনো ছাড়বো না। পারবি তো কথা রাখতে? তার সামনে গেলে তো তুই নিজেকে কন্ট্রোল করতে পারস না। আমি চাইলে সব পারি। রাইসা তো নয়নের খালাতো বোন, তাই না? হুম। তাহলে ওর ওইখানে গেলে কি সমস্যা? আর কি বোঝাচ্ছ তোমরা, সোজাভাবে বলো তো। কিছু না, খাবার খাও তো। নয়ন কথাগুলো বলে খাবার খেতে মনোযোগ দিল। নদী আর ওই বিষয়ে কোনো কথা বলল না। নদী খেতে লাগলো। সবাই টুকটাক কথা বলে নয়ন কিছু বলল না। নয়ন খাওয়া শেষ করতে কলিং বেল বেজে উঠলো। সবার খাওয়া শেষ হতে হাত ধুয়ে নিল। কাজের লোক দরজা খুলে দিল। সবাই উঠতে বসার ঘরে কয়েকজন মানুষ প্রবেশ করলো। নয়নের বুকের ভেতরে ঝড় উঠে গেল। নয়নের আব্বু আম্মুকে সালাম দিলে তারা সালামের উত্তর নিয়ে হাসি মুখে ওদের বলল, মামুনিরা তোমরা বসো। ভাই, আপা বসেন। নয়ন কেমন আছো? নয়ন নদীর হাত ধরে মুখে হাসি রেখে বলল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। নয়ন রাইসার পাশের মানুষটার দিকে আর চোখে তাকাতে নয়ন সাথে সাথে চোখ সরিয়ে নদীর দিকে তাকালো। নদী নয়নের দিকে তাকাতে রাইসা বলে ওঠে, আপনি তো নদী আপু, তাই না? তুমি তো অনেক বড় হয়ে গেছো দেখছি। আমার চেহারা তোমার মনে আছে? মনে আবার থাকবে না? আপনি আমাকে আর নয়নকে যে থাপ্পড় মারছিলেন, এখনো মনে পড়লে কেঁপে উঠি। রাইসার কথা শুনে সবাই হেসে দিল। নয়ন বলে ওঠে, আগে আপু ছিল, তাই মাইটটা দিয়েছিলে। এখন তুমি আমার কলিজা, আমাকে এখন শুধু আদর করবে, ঠিক আছে? নয়নের কথা শুনে নদী লজ্জায় রাগী লোক নিয়ে তাকালো। রাইসার পাশের মেয়েটার বুক কেঁপে উঠল। তাকাতে রাইসা বলে ওঠে, কলিজা মানে? আতিয়া আপুর জায়গায় নদী আপু? আপু আমার বড় বোন আর উনি আমার বউ। নয়নের কথা শুনে রাইসার পাশে মেয়েটা বলে ওঠে, কি তুমি বিয়ে করেছো? তুমি নিজের থেকে 6 বছরের বড় মেয়েকে কিভাবে বিয়ে করলে? যেভাবে বিয়ে করতে হয় সেইভাবে করছি। ওকে আঙ্কেল আন্টি থাকেন, আমার অনেক ঘুম পাচ্ছে। বউ চলো। নয়ন নদীকে কোলে তুলে নিলে নাবিলা ওর হাত ধরে ফেলে। নয়ন নাবিলার হাতের দিকে তাকিয়ে বলল, হাত সরাও। তুমি আমার সামনে অন্য একটা মেয়েকে এভাবে কোলে তুলে নিয়ে যেতে পারো না। আমার বউ, আমি তাকে কোলে তুলে নিয়ে যাব। এখানে তুমি বাধা দেওয়ার কে? নয়ন, উনি তোমার বউ না। আমি ওর বউ। এখানে তোমার কি সমস্যা নাবিলা? ওকে ছাড়ো তো। নাবিলার হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে নয়ন নদীকে নিয়ে যেতে লাগলো। নাবিলা আটকাবে আতিয়ে বলে ওঠে, নাবিলা, নদী আমার ভাইয়ের বউ। তুই যদি ওদের মাঝে আসিস তাহলে কিন্তু ভালো হবে না। আপু, এটা কি করে হয়? ওই তো আমাকে ভালোবাসে। ওই আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারে না। ওকে ভালোবাসো মানে? যার তার কথা কারে নিও না তো বউ, চলো। কি আমি জারতার হয়ে গেছি? আপু, আপনি আমার কাজিন, সরি, ভুলে গেছিলাম। যান, চলো যাই। নয়ন নদীকে নিয়ে যেতে লাগলো। নাবিলা আবার আটকাতে যাবে। আতিয়া ওর হাত ধরে মাথা দিয়ে ইশারা করে ধরতে না করলো। নাবিলা বলে ওঠে, আপু, তুমি আমাকে বাধা দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি,
কারণ নদী আর নয়ন হাজব্যান্ড ওয়াইফ। আমি কখনোই চাইবো না আমার ভাই আর ভাইয়ের বউয়ের মাঝে অন্য কেউ আসুক। যেই আসবে আমি তার শত্রু হব। আতিয়ার কথা শুনে নাবিলার আম্মু বলে, আতিয়া তুই এটা কিভাবে বলছিস? তোরা তো জানোস যে নাবিলা নয়ন একে অপরকে কতটা ভালোবাসে, তারপর তোরা কেন অন্য মেয়ের সাথে বিয়ে দিলি? ভালোবাসে আর এখন বাসে না। এতদিন কোথায় ছিলে যখন আমার ভাই ঘরবন্দি হয়ে থাকতো? এতদিন কোথায় ছিলে তিলে তিলে যখন সে নিজেকে শেষ করে দিচ্ছিল? ওই আমার চাচাতো বোন নদী আর আমার ভাইকে ঘর থেকে বের করছে। ওর সাথে যতক্ষণ নয়ন থেকেছে ততক্ষণ আমরা ওকে হাসতে দেখেছি। আমার ভাইয়ের জন্য কোনটা ভালো হবে সেইটাই আমরা ভালো করে জানি। এখন কোনো ঝামেলা করতে আসবে না। আতিয়া কথাগুলো বলে চলে গেল। নাবিলা রেগে বলে ওঠে, নিজের সংসার তো টিকিয়ে রাখতে পারো নাই, এখন অন্যজনের ভালোবাসার মাঝে সমস্যা করবে, এটাই তো স্বাভাবিক। নাবিলার কথা শুনে আতিয়া দাঁড়িয়ে গেল। নয়নের কানে গেলে নয়ন রাগে রুম থেকে বের হয়ে ওর হাতে বলটা দিয়ে সজোরে নাবিলার মুখের দিকে ছুড়ে মারল। নদী আটকাতে গিয়েও পারল না। নাবিলার মুখে লাগলে নয়ন বলে ওঠে, মুখ সামলিয়ে কথা বলবি। আমার বোনকে এত বড় কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? তুই এখন থেকে বের হয়ে যা, না হইলে আমি ভুলে যাব তুই একসময় আমার কেউ ছিলি। নয়নের কথা শুনে আর নাবিলা ব্যথায় কুকড়ে উঠলে নাবিলার আম্মু বলে ওঠে, তোর বাসায় এসেছে, আমাদের বড় ভুল হয়ে গেছে। তোর ছেলে মেয়ে আমাদের অপমান করছে আর তোরা চুপচাপ সব শুনে চুপ থাকছিস। নাবিলা, রাইসা, এই চলো, আর এক মুহূর্ত এখানে থাকবো না। কে আসতে বলছে আপনাদের? বের হয়ে যান। তোর বোনের জন্য তোকে আমি ছেড়ে দিয়েছিলাম, তুই আমাকে বেঈমান বলস? তোর বোন আমাদের সম্পর্কের ভিতরে ফাটল ধরিয়ে দিয়েছিল, তুই বলদের মতোই থেকে গেলি। বোনের গোলামি যতদিন করবি তুই জীবনেও সুখে থাকতে পারবি না। চুপ কর, তোর মুখে আমি অতীতের কিছু শুনতে চাই না। এখন থেকে বের হয়ে যা। নয়ন, দেখো রাইসা, আমি তোমাকে কিছু বলছি না। তোমার বোনকে এখন থেকে যেতে বলো। তোমার যেমন বোনের প্রতি টান লাগছে, তেমন আমার বোনকে নিয়ে কেউ কিছু বললে আমি তার মুখ ভেঙে ফেলবো। এখন থেকে যেতে বলো। চলো এখন থেকে আপু। রাইসা নাবিলাকে টেনে নিয়ে যেতে লাগলো। নাবিলার আব্বু আম্মু উঠে চলে গেল। নয়ন রুমে চলে গেল। নয়ন খাটের উপরে বসে চোখ ফ্লোরের দিকে যেতে তাকিয়ে থাকতে লাগলো। নয়নের চোখের পানি টলমল করতে লাগলো। নদী কিছু বলার আগে নয়ন দৌড়ে বারান্দায় চলে গেল। নাবিলা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। নদী ওর পাশে দাঁড়িয়ে থাকলো। নয়নের এমন করা দেখে নদী বলে, নাবিলাকে ভালোবাসো তাহলে আমাকে বিয়ে কেন করলে? তুমি তো আজও ওকেই ভালোবাসো, তাহলে আমার ভালোবাসা পাওয়ার জন্য পাগলামি কেন করতে? সবকিছু কি নাটক ছিল? নদীর কথা শুনে নয়ন নিজের বাস্তবে ফিরে আসলো। নয়ন নদীর দিকে তাকিয়ে বলল, আমি আমার অতীতকে ভুলে যেতে চাই। আমি বর্তমান ভবিষ্যতে আমি তোমাকে চাই। তোমার মুখে এক অন্তরে তো তুমি নাবিলাকে রেখেছো। না, আমি তোমাকে রাখি। এভাবে ছুটে আসলে কেন? এক পলক দেখার জন্য? নদীর কথা শুনে নয়ন কিছু বলতে পারলো না। নয়ন খাটে গিয়ে বসে পড়লো। নদী কিছু না বলে পাশে গিয়ে ঘুরে শুয়ে পড়লো। নদীর দিকে নয়ন তাকালো। নয়ন দরজা লাগিয়ে দিয়ে এসে নদীর পাশে শুয়ে পড়লো। নদীকে জড়িয়ে ধরতে গিয়েও হাত সরিয়ে নিল। নদীর ছায়া ভিতরে দেখতে লাগলো নয়ন কি করছে। নয়ন বারবার হাত দিতে গিয়েও হাত সরিয়ে নিতে লাগলো। নদী নয়নের দিকে সোজা ঘুরে ওর হাত বুকের সাথে জড়িয়ে নিলে নয়নের সারা শরীরে কারেন্টের ঝটকা খেলো। নদী বলে ওঠে, অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যেহেতু আমার স্বামী, আমি তোমাকে অন্য কারোর সাথে ভাগ করতে পারবো না। আমার স্বামী শুধু আমার, আর কারো না। আমি অত মহান না যে স্বামীকে সুখ দেওয়ার জন্য অন্য নারীর হাতে তুলে দিব। পারবো না তো মহান হওয়া। সুখে থাকলে আমার সাথে, দুঃখে থাকলেও আমার সাথেই থাকা লাগবে। নদীর কথা শুনে নয়ন ফিক করে হেসে দিয়ে নদীকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি আমার উপরে রাগ করো নাই? কষ্ট লাগছে, বাট রাগ করি নাই। আমি তো ভাবছি অনেক রাগ করছো। আমি সব সময় রাগি না। যখন দেখি আমার জামাই অন্য মেয়ের সাথে হাসাহাসি করছে, বেশি হাসাহাসি করছে, তখন আমার জেলাস হয়। তাই রাগে কি করি নিজেও জানি না। আচ্ছা, বুঝলাম। আমি একটু আপনার বুকে মাথা দেই। নয়নের কথা শুনে নদী সোজা হয়ে শুয়ে হাত সরিয়ে ওকে কাছে ডাকলে নয়ন নদীর উপরে উঠে বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো। নয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর নয়ন দুষ্টুমি করতে লাগলো। নদী বলে ওঠে, দুষ্টুমি করবে না বললাম। আগে সুযোগ দিয়েছিলাম, কাজে লাগাতে পারো নাই। এখন ঘুমাবো।
সকালে উঠতে হবে, অফিস আছে কিন্তু। একটু আদর করলে কি অনেক অন্যায় হয়ে যাবে? নদীকে কিছু বলার সুযোগ না দিয়ে নয়ন ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নয়ন নদীকে আস্তে আস্তে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। নয়ন নদীকে উত্তেজিত বাড়িয়ে দিলে নদী নিজেকে কন্ট্রোল করতে না পেরে নয়নের উপরে ঝাঁপিয়ে পড়লো। দুইজন একে অপরকে আদর করতে লাগলো। সকালে নয়নের ঘুম ভাঙলে দেখে নদী অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নয়ন আস্তে আস্তে করে নদীর পিছনে গিয়ে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে নদী ঘুরে হাত দিয়ে ধরে ফেলে। নয়ন ঠোঁট জোড়া দিয়ে কিস করার চেষ্টা করতে লাগলো। নদী হাসতে লাগলো। নদী বলে ওঠে, ভার্সিটির থেকে অফিস গেলে পাবে। ভার্সিটিতে যাব না, অফিসে যাব। আমাকে জেলাস ফিল করানোর জন্য তো ক্লাস বাদ দিয়ে অফিসে জয়েন হয়েছিলে। এখন তো তুমি মেনে নিয়েছো, একটু একটু তোমার ভালোবাসা পাওয়া যাবে। অফিসে কাজ আছে অনেক, এইভাবে চললে কোম্পানি ডুবে যাবে। এখন মনোযোগ সরানো যাবে না, বড় একটা মিটিং আছে। কোন কোম্পানির সাথে? এনএন গ্রুপ দেখো, ওই কোম্পানির মালকিন আর মালিক অল্প বয়সে এত সফলতা পাইছে, আর তুমি ঠিকভাবে পড়াশোনা করছো না। ও আচ্ছা, এখন এনজয় করার বয়স। আমি এমনই, আমার অত বড়লোক হওয়ার ইচ্ছে নাই। ওকে, তুমি তাহলে কাজে মনোযোগ দাও, আর আমাকে ভালোবাসলে দেখবে ওদের সাথে কাজের সুযোগ পাবে। কানের নিচে মারবো খালি, ফাজলামো থাকো। যাও। একটা কিস তো দিয়ে যেতে পারো। ওয়েট। নদী নয়নের মাথার পিছনে ধরে ঠোঁটের দিকে এগিয়ে যেতে যেতে হুট করে কপালে চুমু দিয়ে দৌড়ে চলে গেল। নয়ন রুম থেকে বের হয়ে নদীকে বলল, কাজটা ভালো করলে না, সময় আমারও আসবে। নয়নের কথা শুনে নদী সিঁড়ি দিয়ে নামতে নামতে হাসতে হাসতে বলল, নাটক কম করো প্রিয়, ভার্সিটিতে না গেলে কপালে দুঃখ আছে। নদীর কথা শুনে নয়ন ভ্রু কুচকে তাকালো। সবাই মিটে মিটে হাসতে লাগলো। নয়ন বলে ওঠে, চাচ্চু, আপনার মেয়ে অফিসে গিয়ে কি ধরনের কথা শিখছে দেখেন। কাজকাম বাদ দিয়ে কি সব ভাষায় কথা বলে। তোর কানের নিচে এক দিলে ঠিক হয়ে যাবি তুই। তুই ওকে এইসব ভাষা শিখিয়েছিস? না মানে। নয়নের ভাবভঙ্গি দেখে হেসে দিল। নদী বলে ওঠে, আপু কয়টায় যাবে? 10টায় যাব, তুমি যাও। ওকে আপু, ছোট আম্মু নয়নকে ভার্সিটিতে যেতে বলো। তুই যা, আমি বলে দিব। নদী চলে গেল। নয়ন রুমে গিয়ে গোসল করে রেডি হয়ে ব্যাগ আর বাইকের চাবি নিয়ে নিচে গেল। নদীর আম্মু বলল, না খাবো না, ক্যান্টিনে খেয়ে নিব। নয়ন কথাগুলো বলে চলে গেল। নয়ন ভার্সিটিতে না গিয়ে বাইক ঘুরিয়ে সোজা চলে গেল 102 নম্বর বাড়িতে চলে গেল। নয়ন বাইক নিয়ে সোজা ভিতরে গিয়ে দরজার সামনে গিয়ে বেল দিলে দরজা খুলে গেল। নয়ন ভিতরে গেলে সবাই স্বাগত জানালো। নয়ন সোফায় বসতে একজন কাউকে ডেকে নিয়ে আসলো। নয়নকে দেখে বলল, শালা, আসার সময় পাস নাই, ঘুম নষ্ট করে দিলি। মিটিং কত তারিখে আছে? 16 দিন পর মিটিং আছে। সব কোম্পানি আমাদের সাথে কাজ করার জন্য উঠে পড়ে লেগেছে, তাই ভাবলাম যারা ভালো হবে ওদের সাথে কাজ করব। তার ভিতরে বাছাই করে 7টা কোম্পানি পাইছি, যারটা ভালো লাগবে তার সাথে কাজ করব। ফাইল ওয়েট, নিয়ে আসছি। নেহা চলে গেল। ফাইল নিয়ে আসলে নয়নের পাশে বসতে বসতে বলল, কি ব্যাপার, ভার্সিটিতে যাওয়া বাদ দিয়ে এখানে কি? নাম দেখতে আসলাম। প্রোডাক্ট মান এখন কিছুটা উন্নত হচ্ছে। 2 দিন আগে গেছিলাম। ওনারা ভালো কাজ করছে, দেখি আরও মানুষ দরকার আছে। নয়ন নেহার সাথে কথা বলতে বলতে ফাইল দেখলো। ওদের কোম্পানির লিস্ট দেখে নয়নের ভালো লাগলো। সাথে আরেকটা কোম্পানির নাম দেখে ভ্রু কুচকে তাকালো। নয়ন কিছু না বলে ফাইল দিয়ে বলল, তোর অনেক কষ্ট হচ্ছে চারিদিকে সামলাতে। আমি যখন ছিলাম না তুই তো করছোস, এখন তুই বিয়ে করছোস, এখন তোর বউকে সময় দেওয়া উচিত। বাট তুই এখানে কেন? বউ অফিসে আমাকে ভার্সিটিতে যেতে বলছে। আমি ভাবলাম তোর সাথে দেখা করে নেই, আর ফাইলগুলো দেখতে আসলাম। হো আচ্ছা, বাট তোর হঠাৎ করে ফাইল দেখা নিয়ে এত আগ্রহ কেন রে? এমনি। আচ্ছা শোন, অনেক ক্ষুধা লাগছে, কিচ্ছু বানিয়ে দে। ওয়েট কর, ম্যাগি বানাবো নাকি? না, বিরিয়ানি খাবো। আমাকে হেল্প করতে হবে। চল একসাথে বানাই। চল। আঙ্কেল আন্টি কেমন আছে রে? আলহামদুলিল্লাহ ভালো। তোর বিয়ের কথা শুনে অনেক খুশি হয়েছে, আর তুই আসুস নাকি সেটাই জিজ্ঞেস করলো। ও আচ্ছা, তা তুই কি বললি? বললাম যে 3 মাস ধরে বইয়ের আঁচল ধরে আছে। কথাটা বলে নেহা হাসতে লাগলো। নয়ন ভ্রু কুচকে তাকালো। নয়ন বলে ওঠে, ফাজিল মাইয়া, চল। কাজের লোকগুলো সব গুছিয়ে দিলে নয়ন নেহা রান্না করতে লাগলো। দুইজন মজা করতে লাগলো। নয়ন নেহাকে বলল, তুই বিয়ে কবে করবি?
দেখি মিটিং শেষ হলে বিয়ে করব। আব্বু আমাকে বলছি, তুই বিয়ে করলি, আমি এভাবে বসে থেকে কি করব? তাই একটা মেয়ের জামাই তাদের উপহার দিতে পারি। হা হা দিয়ে দে, আমারও দুলাভাই অভাব। ভাবিকে কবে নিয়ে আসবি? সময় হইলে, এখন চুপ থাকা ভালো। বেকার ছেলে। আমার বউ আজকে আমাদের প্রশংসা করছিল। তাই কি বললো? এনএন গ্রুপ দেখো, ওই কোম্পানির মালকিন আর মালিক অল্প বয়সে এত সফলতা পাইছে, আর তুমি ঠিকভাবে পড়াশোনা করছো না। আসলে ঠিকভাবে পড়াশোনা করস না, ওদের মতো হতে তো পারবি না। নেহা কথাগুলো বলে দুইজন খিলখিল করে হেসে দিল। নেহা নয়নের দিকে তাকিয়ে বলল, এখনো সময় আছে, ভালো হ, ওদের মতো হওয়ার চেষ্টা কর। অত ঠেকা পড়ে নাই। তোর এক্স দেশে এসেছে? রাতে হাঙ্গামা শুরু করছিল। যাই বলি, আমার এক্সের জন্য আজ আমি এখানে পৌঁছাতে পারছি। আসলে আমাদের এক্সদের ধন্যবাদ দেওয়া উচিত। ওরা আমাদের সাথে বেইমানি না করলে, আমাদের আঘাত না দিলে আমরা কখনো এক হতে পারতাম না, কখনো অনলাইনে ব্যবসা দিতে পারতাম না, ঘরে বসে এইসব কাজ করতে পারতাম না। ঠিক, ওদের একদিন ট্রিট দেব। নয়ন নেহা দুইজন হাসতে লাগলো। কাজেরও পরিবেশন করে দিল। নয়ন এক চামচ মুখে দিয়ে বলল, এই নেহা, রেস্তোরাঁ ওইখানে কি যাস? পার্টি আছে, যেতে হবে আমাদের। ওরা সবাই রাখছে, ভালো চলছে, প্রোটেট অনেক ভালো আসছে। এই আইডিয়াটা খারাপ হয় নাই। এখন আরও বিজনেস দাঁড় করাতে হবে। অনলাইনে থেকে জীবনে ভালোই এগিয়ে যেতে পারছি। চুপ কর, আর কোনো বিজনেস দিতে পারবো না। অলরেডি আমি একা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছি, আগে তিনটে নিয়ে পড়ে থাকি। সময় এখনই। আরও মানুষ বাড়ুক। তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে ফেলবো। বাহ বাহ, আইডিয়া ভালো। আমাকেও বিয়ে করা লাগবে। আমি বাচ্চার মা হলে তুই সামলাবি? ওকে ভাই, আঙ্কেল আন্টিকে কিছু বলছস কি? আমার কোম্পানি এখন ভালো চলছে, তাই কিছু বলছি না। আমার ভাইরে যে ঝামেলা করেছে। আমার বড় ভাই দেশে আসলে কি যে করবে। ভাই বোন যা শুরু করে, ভাই কি বলবো। ওইসব রাখ, আমাদের ওইসব চিন্তা করে লাভ নাই। 5 দিন আগে শুনলাম বড় ভাইয়া ভাবি আব্বুর সাথে টাকা নিয়ে কথা বলছে। আমি কিছু বলি নাই, না শোনার ভান করে রুমে যাই। সব জায়গায় এক অবস্থা। আচ্ছা, একটা কথা বলতো। কি কথা? তোর বউকে দেখাবি না নাকি? সময় হোক, আমার ওর কোনো পিক নাই, আর সময় হইলে সামনে থেকে পরিচয় করিয়ে দিব। আপাতত না দেখা ভালো। তোর ইচ্ছে। আচ্ছা থাক, অফিসে যাব। ভার্সিটির ছুটি হয়ে গেছে, এখন অফিসে গিয়ে বউকে জ্বালাই গিয়ে। তুই ভাই একটা জিনিস, ওকে যা। আজ একটা জামাই নেই দেখে আমাকে কেউ জ্বালায় না, বা আমি জ্বালাতে পারি না। নেহার কথা শুনে নয়ন মাথায় হালকা করে মেরে বলল, বিয়ে কর তাড়াতাড়ি, বিয়ের মধ্যে যে সুখ আর সেটা কোথাও নাই। ওমা তাই? সুখ আছে? আমি তো জানিই না, বিয়ে করা লাগবেই। ওকে। নয়ন পানি খেয়ে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। নেহা রুমে চলে গেল। নয়ন সোজা অফিসে চলে গেল। অফিসে গিয়ে সোজা নদীর ক্যাবিনে যেতে নয়ন কিছু শুনে দাঁড়িয়ে গেল। নয়ন কিছুক্ষণ পর ভেতরে গেল। নয়নকে দেখে নদী বলে, তুমি এখানে কি করো? তোমাকে দেখতে মন চাইলো তাই আসলাম। কি করছো? তোমাকে খুব চিন্তিত লাগছে, কিছু হয়েছে? না, কিছু হয় নাই। নয়ন, বাসায় যাও, আমি সন্ধ্যার দিকে পৌঁছে যাব। না, আমি এখানে থাকবো। নয়ন, আমাকে বের হতে হবে, তুমি যাও, আমার কাজ আছে। কোথায় যাবে তুমি? দরকার আছে। নয়নকে কিছু না বলার সুযোগ দিয়ে চলে গেল। নয়ন নদীর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। নয়ন ওখানে না থেকে নদীর পিছন পিছন বের হয়ে গেল। নদী ক্লাবে যাওয়া দেখে নয়ন বেশ অবাক হয়ে গেল। নয়ন ভিতরে চলে গেল। নয়ন ভিতরে গেলে নদীকে কয়েকজনের সাথে যেতে দেখে নয়ন নদীর পেছন পেছন যেতে লাগলো। 3 তলায় চলে গেলে নয়ন উঠে গেল। বডিগার্ড নয়নকে রুমে যেতে বাধা দিল। নয়ন বলল, আমারও কাজ আছে, আমি ওদের লোক। নয়নের কথা শুনে বডিগার্ডরা যেতে দিল। নয়ন ভিতরে গিয়ে যা দেখলো, নয়নের মাথায় রক্ত উঠে গেল। নয়ন দৌড়ে গিয়ে নদীকে স্পর্শ করার আগে ছেলেটা লাথি দিয়ে দূরে সরিয়ে ফেলে দিল। নদী নয়নকে দেখে চমকে গেল। নয়নকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে বলল, কে তুই? নদী, ওরা কারা? তুমি এখানে কি করছো? ওরা কারা? তোমার শরীরে স্পর্শ করার অধিকার কে দিয়েছে ওদের? নদী কিছু বলার আগে 4 জন একসাথে নয়নকে মারতে যাবে। নয়ন সাথে সাথে বসে 4 জনের হাঁটুতে মারলে উল্টে পড়ে গেল। নদী নয়নকে বলল, নয়ন, পালাও এখান থেকে।
নয়ন উঠে দাঁড়িয়ে হাত মুঠো করে নিল। নয়ন পায়ের কাছ থেকে চাকু বের করে এক এক করে সবগুলোর পায়ে ফিস দিল। নদী জোরে চিৎকার দিয়ে উঠল নয়নকে দেখে। চারজন ভাই বলল, এই ছেলে পাগল হয়ে গেছোস, এইটা কি করলি? বডিগার্ড আসলে নয়নের হাতে চাকু দেখে ওরা ভয় পেয়ে গেল। চারজন নয়নকে মারতে অর্ডার দিলে নয়ন বলে ওঠে, এখন থেকে তোমরা বাঁচতে চাইলে চলে যাও, না হইলে সবগুলোকে মেরে এখানে ফেলে রাখবো। নয়নের রাগ দেখে সবাই চমকে গেল। বডিগার্ডগুলো দৌড়ে মারতে আসলে নয়ন একা করে সবগুলোর এক এক হাতে পোজ দিলে সবগুলো ভয় পালিয়ে গেল। নয়ন চারজনের পা ধরে টান দিয়ে নিজের দিকে নিয়ে আসলো। নয়ন চেয়ারে বসে বলল, তোরা ওর কি হোস? ওর গায়ে হাত দেওয়ার অধিকার তোদের কে দিয়েছে? নয়নের কথা শুনে চারজন ভাই বলে, ওই আমাদের ফ্রেন্ড হয়। ফ্রেন্ড হোস তো শরীরে হাত কেন দিচ্ছিলি? নয়নের কথা শুনে চারজন ভাই বলে, আমাদের সজীব এসব করতে বলছে, নদীকে নষ্ট করে দিলে ওই আমাদের চাকরি দিবে। তাই নাকি? সজীবকে ওকে এখনই কল দিয়ে এখানে আসতে বল। আমি দেখতে চাই ওই কে আর তোদের কিসের চাকরি দিবে। তোরা চারজন আমাকে মিথ্যা বলে এখানে নিয়ে এসে নষ্ট করতে চাইছস। তোরা না আমার ভালো বন্ধু, ভাইয়ের মতো, তোরা এটা কিভাবে করতে চাইলি? নদীর কথা শুনে চারজন বলে ওঠে, মাথার উপর দায়িত্ব থাকলে অত সম্পর্ক ভাবার সময় থাকে না। ওই তোদের কি বলছি কানে যায় না? কল দে, না হইলে এখানে মরবি। ওকে নিয়ে আসবি, তোদের ব্যান্ডেজ করার ব্যবস্থা করব। একজন তাড়াতাড়ি করে কল দিল। কল দিয়ে বলো, সজীব আমাদের কাজ হয়ে গেছে, নদী অজ্ঞান হয়ে আছে, তুই এখানে আয়। ওই পাশ লোকটা খুশি হয়ে 5 মিনিট ভিতরে চলে আসলো। নয়ন ওদের পায়ের কাছে বসে চাকু দিয়ে ফেস দেওয়ার ভাব করলে চারজন ভয়ে ভয়ে কিছু বলবে, তখনই সজীব ভিতরে ঢুকে বলো, নদী, তুই না দাঁড়িয়ে আসস? ওরা চারজন কই? ওই পাশে। সজীব ওদের দেখে বলল, ইচ্ছেটা কি? তোরা আমার সাথে বেইমানি করলি? ওই নদীর কথা শুনছস? তোদের মনে হয় NN গ্রুপে চাকরি করার ইচ্ছে নেই। ওকে তাহলে থাক, আমি যাচ্ছি। নয়ন উঠে দাঁড়িয়ে বলো, কোথায় যাচ্ছিস দেখি? NN গ্রুপের চাকরিদাতাকে? নয়নের কথা শুনে সজীব পিছনে ঘুরে তাকিয়ে বলো, এই বাচ্চা, তুই কে রে? এখানে কি করিস? তুই NN গ্রুপের কে রে? তুই সবাইকে চাকরি দিবি? ওই কোম্পানির মালকিনের অ্যাসিস্ট্যান্ট আমার বাবা। আমার বাবা যা বলে ওরা তাই শোনে। আর তুই কে রে? আর তোদের এই অবস্থা কিভাবে হইল? তোর বাপ অ্যাসিস্ট্যান্ট মানে রাসেল? তোর এত বড় সাহস আমার আব্বুর নাম ধরে ডাকস? তোকে তো আমি। সজীব মারতে যাবে, নয়ন হাতে চাকু দিয়ে আঘাত করলে ওই হাত ধরে ওই লোকদের মারতে ইশারা করলে নয়ন শার্টের হাতা গোছাতে গেলে একজন নয়নের হাতে চিহ্ন দেখে চমকে গেল। সাথে সাথে লোকটা বলে ওঠে, এই সবাই থামো, খবরদার ওনার গায়ে হাত দেওয়ার সাহস করো না কেউ। সজীব রেগে লোকটার দিকে তাকিয়ে বলো, তোর এত বড় সাহস আমার কথা অমান্য করস? সবাইকে ওকে মারতে না করছো? ওকে মার, না হইলে কিন্তু তোদের চাকরি যাবে। লোকটা তাড়াতাড়ি করে গিয়ে নয়নের হাতের রক্তগুলো নিজের শরীরের জামা দিয়ে মুছে দিতে লাগলো। নয়নের শু উপরে রক্ত মুছে দিতে দেখে সবাই অবাক হয়ে গেল। লোকটা নয়নকে বলতে লাগলো, সরি, আমি আপনাকে চিনতে দেরি করে ফেলছি। এইদিকে সামলাও। নয়ন কথাটা বলে নদীর হাত ধরে সজীবের সামনে দিয়ে নিয়ে যেতে নিলে সজীব বাধা দিবে, তখনই লোকটা থাপ্পড় মেরে ঘুরিয়ে দিল। নয়ন নদীকে নিয়ে বের হলে নদী বলে ওঠে, নয়ন। নয়ন কোনো কথার উত্তর না দিয়ে বাইকে উঠে পড়লে। নদীকে ইশারা করলে নদী উঠে পড়লো। নদী নয়নের পিছনে উঠলে নয়ন বাইক নিয়ে বের হয়ে গেল। নদী বারবার নয়নকে ডাকলে নয়ন কোনো কথা বলল না। বাসায় গেলে বাইক থামালে নদী নেমে পড়লো। নয়ন বাইক থেকে নেমে চাবি নিয়ে সোজা চলে গেল। নদী বলতে লাগলো, নয়ন, আমার সাথে তুমি কথা বলবে না? নয়ন কোনো কথা না বলে সোজা বাসার ভিতরে গেল। নয়ন কারোর সাথে কোনো কথা না বলে সোজা সিঁড়ি বেয়ে চলে গেল। নয়ন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে বসতে নদী নয়নের কাছে বসে সোজা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলো, নয়ন, আমি জানতাম না ওদের মনে এমন কিছু চলছে। ওরা আমাকে বলেছিল ওদের সাথে মিটিং করলে ওরা NN গ্রুপের সাথে কাজ করার সুযোগ কিছু গুণ বেড়ে যাবে। সজীবের বাবা যেহেতু ওনাদের বিশ্বস্ত মানুষ, উনি যদি সাহায্য সত্যি করতে পারে, তাই আমি ওইখানে গিয়েছিলাম। নদীর কথা শুনে নয়ন রাগে নদীকে সরিয়ে দিয়ে বলো, ন্যাকা কান্না করো না। আমি ওইখানে না গেলে কি হইতো ভাবতে আমার রাগে শরীরটা কাঁপছে। আর আমার কথা হইল, অন্যজনের সাহায্য কেন লাগবে? নিজের যোগ্যতায় ওনাদের সাথে কাজ করার সুযোগ পাবে। তোমার কি মনে হয় মানুষ ধরলে ওরা তোমাকে নিবে নাকি? ওরা দুর্নীতির মধ্যে নাই। যার যোগ্যতা আছে তার সাথে কাজ করবে। ওনাদের সম্পর্কে তোমাকে ভালোভাবে জানা উচিত ছিল। নয়ন, আমাদের কোম্পানির অবস্থা ভালো না। কোম্পানিটা বন্ধ হওয়ায়
অবস্থা পৌঁছে গেছে। কোম্পানি বন্ধ হয়ে গেলে আমরা শেষ হয়ে যাব, ঋণে ডুবে যাব। আমি এমনি এমনি এত ছুটোছুটি করছি না। আতিয়া আপুর চোখে ঘুম নাই, কোম্পানির টেনশনে সবার ঘুম হারাম হয়ে গেছে। তুমি ছোট, তোমাকে কেউ কিছু বলে না, তুমি কখনো ফ্যামিলির ব্যাপারে মাথা ঘামাও না, তুমি কখনোই এইসবের ভেতরে আসো নাই, তুমি কিভাবে জানবে? ও তাই বলে তুমি নিজের দেহ দিয়ে কোম্পানি বাঁচাবে নাকি? নয়নের কথা শুনে নদী ঘৃণ্য রাগে বলল। হ্যাঁ, দরকার হলে তাই করব। নদীর কথা শুনে নয়ন রাগে থাপ্পড় মারতে গিয়েও হাত নামিয়ে নিল। নদী কান্না করতে লাগলো। নয়ন ওখানে বসে না থেকে উঠে চলে গেল। নয়ন ছাদে চলে গেল। নয়ন দোলনায় বসে থেকে আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নয়নের ফোন বেজে উঠলে নেহা বলে ওঠে, নয়ন, তুই আজ ক্লাবে গেছিলি? রাহেল সাহেবকে চাকরি থেকে বের করে দে। এসব কি বলিস? যা বলছি তাই কর, ওকে। আর ওনাকে যা যা দেওয়া হয়েছে সব কেড়ে নে। কি হয়েছে সেটা সেটা তো বলবি। ওনার ছেলে আমাদের নাম করে নোংরা খেলা শুরু করছে। আমাদের কোম্পানির নাম করে চাকরি দেওয়ার কথা বলে যা মন চাচ্ছে তাই করছে। সবাইকে আশা দিয়ে দিয়ে ক্ষতি করতেছে। বলিস কি? এখন আমি দেখছি। ওকে। নয়ন কল কেটে দিল। অনেকক্ষণ ওখানে বসে থাকতে থাকতে নয়নের মাথা ঠান্ডা হলে নয়ন ভাবতে লাগলো, নদী উপরে রাগ করা ঠিক হয় নাই। ওই তো আমাদের জন্য এত কিছু করছে। আপু ওই যেভাবে খাটাখাটি করছে আমি তো দেখছি। উফ, মাথা কেন যে গরম হয়। আর ওর সামনে কাজটা করলাম কি, রাগের মাথায় চাকু বের করলাম। ওই যদি বলে আমার কাছে চাকু আসলো কিভাবে। নয়ন কথাগুলো ভাবছিল, তখনই পেছন থেকে নদী বলে ওঠে, নয়ন, সবাই খাবার খাওয়ার জন্য ডাকছে। নয়ন, যা হয়েছে আমাদের মাঝে হয়েছে। আমার উপরে রাগ দেখাও, আমাকে মারো, তাও এইভাবে রাগ করে না খেয়ে থাকবে না, চলো। নদী কথাগুলো শুনে নয়ন দোলনা থেকে উঠে নদীর দিকে তাকাতে দেখে ওর চোখে পানি ছলছল করছে। নয়ন নদীর দিকে গেলে নদী ভয়ে সরে দাঁড়াতে যাবে। নয়ন সাথে সাথে নদীর হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। নদীকে শক্ত করে জড়িয়ে ধরল বুকের সাথে। নদীর সাথে সাথে হাউমাউ করে কান্না করে দিল। নদী কান্না করতে করতে বলে, আমাকে বিশ্বাস করো, আমি সত্যিই জানতাম না ওদের মাথায় এসব বাজে চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি জানলে কখনোই ওখানে যেতাম না। আমি একজন স্ত্রী, আমি নিজের স্বামী বাদে অন্য কোনো পুরুষকে নিজের শরীর দিব? নদী আর কিছু বলার আগে নয়ন নদীকে ছেড়ে ওর মুখে আঙুল দিয়ে বলল, চুপ, আমি কিছু শুনতে চাই না। আমি জানি তুমি আমার সম্পদ অন্য কাউকে দিবে না। তুমি রাগী আমি জানি, বাট তুমি মনের দিকে অনেক ভালো। শোনো, কান্না করো না। আর আই এম সরি, অতিরিক্ত রাগ দেখিয়ে ফেলছি। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? তুমি যদি আমার উপর রাগ করে থাকো তাহলে আমার যাওয়ার কোনো জায়গা নেই। তোমাকে আমি ভালোবাসি নয়ন, আমি এমন কিছু করব না যেটায় তোমার মান সম্মান নষ্ট হবে। আমি জানি, চলো নিচে যাই। আমি তোমাকে বুকে মাথা রেখে কিছুক্ষণ থাকি। আমার অনেক কষ্ট হচ্ছে, তোমার বুকে মাথা রাখলে আমার কষ্ট দূর হয়ে যায়। এই জন্য তুমি আগে গভীর রাতে আমার বুকে মাথা রাখতে, এখন বুঝলাম। নয়নের কথা শুনে নদী অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, তুমি সব জানতে, তুমি রাতে ঘুমাতে না নাকি? মানে তুমি আমার কাছে আসলে আমার ঘুম ভেঙে যেত। তুমি আগে থেকে জানতে আমি তোমাকে ভালোবাসি। জানতাম, এই জন্য পিছনে লেগেছিলাম। না হইলে যে আমাকে ইগনোর করে তাকে আমি আর কোনো কিছু বোঝাই না। সোজা তাকে ছেড়ে দেই, তার মতো করে সে বাঁচুক, তাই না? তাই। নিচে চলেন। নয়ন নদীর সাথে নিচে চলে গেল। নিচে গেলে আদিয়ে বলে ওঠে, কি রে নয়ন, ওনাদের চিনোস? আদিয়ের কথা শুনে পাশে তাকাতে নয়ন রাগে গজগজ করতে লাগলো। ঠান্ডা মাথায় হেসে বলে উঠল, স্যার আপনি এখানে? আমাকে কেন স্যার বলছেন? সজীবের বাবা উঠে যে নয়নের সামনে সজীবকে ধাক্কা দিয়ে ফেলে দিল। নয়নের পায়ের ওপরে গিয়ে পড়ল। নয়নের পা ধরে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই, আমি রাগের মাথায় এমন করে ফেলেছি। যদি তুমি প্লিজ ওনাকে বুঝাও, আমি এমনটা রাগের মাথায় করছি। উনি আমাদের ক্ষমা না করলে আমরা শেষ হয়ে যাব। তুই এখন থেকে চলে যা, তোকে কিসের ক্ষমা করব? তুই আমার সাথে যা করতে চাইছস তারপর তুই কিসের ক্ষমা চাস? এখান থেকে চলে যা, তোর মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। নদী, এইটাই তো এক্স না? এক্স মানে? চুপ, মানে খুঁজবি না। স্যার আপনাদের সাহস কে দিল এখানে আসার? নয়ন, ভুলে যেও না উনি কে।
উনি তোমার কাছে ওনার ছেলের হয়ে ক্ষমা চাইতে এসেছে। আপনারা এখন থেকে যান। বাবা, আমাদের ক্ষমা করে দাও। আমার ছেলে না বুঝে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমি জানতামই না ও আমার চোখের আড়ালে এইসব করছে। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দেন। আপনি ক্ষমা না করলে আমরা শেষ হয়ে যাচ্ছি স্যার। আমি ক্ষমা করার কে? এখন থেকে যান। এত রাতে এখানে সিন ক্রিয়েট করবেন না। আর রাহেল সাহেব, আপনাকে এখানে আসার অধিকার কে দিল? নয়নের কথা শুনে সজীবের বাবা ভয় পেয়ে গেল। আতিয়া বলে ওঠে, নয়ন মাথা হয়ে গেছে। স্যার, আপনারা নয়নের কথায় কিছু মনে করবেন না। ওই কি রেখে কি বলছে, প্লিজ আপনারা চা খান। স্যার, চা খেয়ে এখন থেকে সোজা বের হয়ে যান। বাবা, আমরা এখান থেকে চলে যাচ্ছি, তাও রেগে যেও না। স্যার, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি কোনো কথা বলছেন না। স্যার, আমি অন্যায় করছি। আমার বাবাকে কেন শাস্তি দিচ্ছেন? সদীপ, চল এখান থেকে। যা করার তা তো করছস। স্যার, কাজটাই ভালো করছেন না। আমি কিন্তু... সজীব আর কিছু বলার আগে ওরা থাপ্পড় মেরে বলল, এখান থেকে চল। সজীবের বাবা টেনে নিয়ে গেল। আতিয়া নয়নের উপরে রেগে বলল, তুই জানোস ওরা কে? এনএন গ্রুপের লোক ছিল। ওরা কত ভালো, তোর কাছে ক্ষমা চাইতে এসেছে, নিজেদের ভুল বুঝতে পারছে। আর তুই কিনা তাদের এইভাবে বের করে দিলি। কি ব্যাপার? এনএন গ্রুপের ডান হাত এখানে এসেছিল? ভাইয়া ভাবি তোমরা? আমরা। নয়নের ভাবি সবার সাথে কুশল বিনিময় করলো। নয়ন টেবিলের সামনে বসলো। রাফি রূপা ফ্রেশ হয়ে আসলো। সবাই একসাথে টেবিলের সামনে বসলো। রাফি কথাটা আবার তুলে আতিয়া বলল, ওনার ছেলে নদীর পরিচিত। নদীকে ক্লাবে নিয়ে গিয়ে নোংরামি করতে মানুষ পাঠিয়েছিল। তার আগেই নয়ন গিয়ে ওদের মেরে সেইখান থেকে নদীকে নিয়ে চলে এসেছে। সেই কারণে উনি তার ছেলেকে নিয়ে এসেছে নয়নের কাছে ক্ষমা চাইতে। তা তো এ বেয়াদব তাদের তাড়িয়ে দিল। রাফি কথাগুলো শুনে রেগে নয়নের দিকে তাকিয়ে বলো, তুই নিজেকে কি ভাবস রে? ওনার মতো মানুষ ক্ষমা চাইতে এসেছিল আর তুই তাকে বের করে দিলি? তুই চাইলে তো ওনার সাথে ভালো সম্পর্ক করতে পারতি। করলে তাও আমাদের কত লাভ হইতো। তুই নিজেকে কি ভাবস? হ্যাঁ, আর নদী তোর বা ক্লাবে কেন যাওয়া লাগবে? ভাইয়া, আমরা বন্ধুরা, আমাকে মিথ্যা কথা বলে ওখানে নিয়ে যায়। নদী প্রথম থেকে সব খুলে বলে। রাফি আর কিছু বলল না। আতিয়া বলল, এইসব বাদ দে, খাবার খা। নয়ন খাবার খেতে লাগলো। নয়নের ফোন বেজে উঠলে নয়ন কল রিসিভ করতে নয়ন বলল, কি হয়েছে? কল কেন দিস? রাহেল, চাচাকে ক্ষমা করে দে। এভাবে রাগ করে থাকিস না। পরের বার ওনার ছেলের উপর নজর রাখলেই হইল। তোর এত মায়া কেন লাগে? তোর কি সমস্যা বলতো? দেখ, উনি আমার সাথে কত বছর ধরে আছে। উনি তো কখনো দুর্নীতি করে নাই। ওনার ছেলে এখন এসব করছে। নেহা, ওকে ক্ষমা করব, বাট ওর ছেলেকে মরতে হবে। নয়ন, এসব কি বলোস? দেখ, ওনার একটাই ছেলে। উনি যা করেছে ওনার ছেলের জন্যই তো। আর দেখ, যে মেয়েটার সাথে ওরা নোংরামি করতে চাইছে, সে মেয়েটা তো ওকে ধোঁকা দিয়েছে। ওকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। সেই জন্য কি তার সাথে নোংরামি করা লাগবে? না, এটা ভুল কাজ করছে। দেখ, আরেকবার সুযোগ দে। ওরা এখনো ওইখানে আছে। নয়ন পিছনে তাকাতে দেখে দরজার কাছে দাঁড়িয়ে আছে নয়ন। সজীবের বাবার চেহারা দেখে মায়া লাগলো। নয়ন বলে ওঠে, ঠিক আছে, বাট নেক্সট টাইম যদি আমি ওর খারাপ রিপোর্ট পাই তাহলে কিন্তু। ওকে ওকে, আমি ওদের বুঝিয়ে দেব। লাভ ইউ দোস্ত। হয়েছে, ফোন রাখ, বাই। নয়ন ফোন রাখলে চোখে ইশারা করলে উড়ে চলে গেল। নদী নয়নের দিকে তাকিয়ে বলল, নয়ন, তোমার পায়ের কাছে চাকু ছিল। এটা অবাক হওয়ার মতো কথা না। আর তোমার এত বড় সাহস কিভাবে হইল সবাইকে এক এক করে চাকু বসিয়ে দিলে? যদি ওরা তোমার নামে মামলা করে তখন তোমার কি হবে ভাবতে পারছো? মামলা করলে তোকে এখন কে ছাড়াবে? তুই নিজেকে বড় মাস্তান ভাবস নাকি? কেন মামলা করলে তুমি আপু ছাড়াবে? তোর কি মনে হয় আমরা আবার ঋণ পড়বো নাকি? ফাজলামি করিস না, এখন আগের সেই সময় নাই। পড়াশোনা করছোস, পড়াশোনা কর। এসব ফালতু কোনো কিছুর ভিতরে জড়িয়ে যাস না। ওকে। নয়ন খাবার খাওয়া শেষ করে সোজা রুমে চলে গেল। নদী খাওয়া শেষ করে সব কাজ শেষ করে রুমে আসলে দেখে নয়ন ঘুমিয়ে গেছে। নদী নয়নের পাশে শুয়ে পড়ল। নয়নের গালে হাত রেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে কপালে চুমু দিতে নয়ন সাথে সাথে ওকে জড়িয়ে ধরল নদীর বুকে। মুখ লুকালে নয়ন বলল, তুমি জেগে আছো? হুম। তাহলে ঘুমানোর ভান কেন করলে? ঘুম পাচ্ছে একটু একটু। ওকে, তাহলে ঘুমাও। আদর করতে মন চাচ্ছে এখন? হুম। আগামীকাল করলে হবে না? কেন, আজকে করলে কি সমস্যা? বড্ড ক্লান্ত লাগছে, শরীরটা খুব দুর্বল লাগছে, মাথা ব্যথাও করতেছে।
নদীর কথা শুনে নয়ন উঠে বসলো। নদীর মাথার দুই দিকে হাত দিলে দেখে সত্যি ওর রগগুলো জেগে গেছে। নয়ন নদীকে বলল, ওয়েট করো, আমি তোমার মাথায় তেল দিয়ে দেই, তাহলে দেখো মাথা ব্যথা কিছুটা কমবে। লাগবে না, তুমি ঘুমাও। নয়ন নদীর কোনো কথা না শুনে উঠে ড্রেসিং টেবিলের সামনে গেল। তেলের বোতল নিয়ে এসে নদীর পেছনে বসে নদীর মাথার চুল খুলে দিল। নদীর মাথায় তেল দিয়ে দিতে লাগলো। নয়ন তেল দেওয়া শেষ করে ম্যাসাজ করে দিতে লাগলো। নয়ন নদীকে বলল, তোমার কি ভালো লাগছে? ঘুম আসছে আমার। ওকে, শুয়ে পড়ো, আমি তোমার মাথায় করে দেই। নদী শুয়ে পড়লে নয়নের কোলে মাথা দিয়ে নয়ন মাথায় ম্যাসাজ করে দিতে লাগলো। নদী ঘুমিয়ে গেলে নয়ন নদীকে বালিশে শুয়ে দিয়ে ওর ওই পাশে শুয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল। 5 দিন পর। আমার 20 লাখ টাকা লাগবে। আমার দরকার না হলে কি আমি তোমাদের থেকে চাইতাম? তুই দেখতে পারছস আমাদের কি অবস্থা? দুইজন দিন রাত কাজ করে যাচ্ছে, তোকে 20 লাখ টাকা এখন কিভাবে দিব? অলরেডি অনেক টাকা ঋণ হয়ে আসছে। তুমি নিজের জন্য ঋণ হয়েছো, তোমরা 2 ভাই মিলে ঋণ করেছো। আমরা কি করেছি? আমাদের দরকারের সময় যদি সাহায্য না পায় তাহলে এসব রেখে কি হবে? আমার ভাগ আমাকে দিয়ে দাও, আমি বিক্রি করে দিব। আমরা 2 ভাই কত কষ্ট করে এই কোম্পানিটা দাঁড় করিয়েছি, আর তুই এত সহজে বিক্রি করে দেওয়ার কথা বলে দিতে পারলে? হ্যাঁ পারলাম। আমার টাকা দরকার, আমি যদি টাকা না দেই আমাকে মেরে ফেলবে ওরা। আব্বু, আমরা ওইখান থেকে পালিয়ে এসেছি, টাকাটা আমাদের খুব দরকার। 20 লাখ টাকা কি করছিস তুই? তোকে বলতে হবে কি? ওকে না বলি, আমাকে বল 20 লাখ টাকা কারা পায় আর তুই কি করছস? আমি কিছু বলতে চাই না, আমার টাকা লাগবে মানে লাগবে। আমি কোনো কিছু না জেনে 1 টাকাও দিব না। রাফি রেগে টি টেবিল উল্টে দিল। নদীর পায়ের সামনে টি টেবিলটা ভেঙে চুরমার হয়ে গেল। রাফি চিৎকার করে বলল, আমি মরে গেলে তোমাদের কোনো কিছু যায় আসে না, তোমাদের কাছে টাকাটা গুরুত্বপূর্ণ। কেন টাকা লাগবে সেটাই বলে তো হয়, আর গলা নামিয়ে কথা বল। আমি বললাম না আমি বলতে পারবো না। আমার টাকা লাগবে কেন বুঝতে পারছো না? আমি যদি টাকা না দেই ওরা আমাকে ছাড়বে না, আমার স্ত্রী সন্তান আমাকে মেরে ফেলবে। আমি আমাদের কথা ভাবছি না, আমার সন্তানের কথা ভাবছি। আমার ছোট মেয়েটাকে ওরা বন্দি করে রেখেছে। রাফি কথাগুলো বলে কান্না করতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। নয়নের আম্মু বলে ওঠে, হ্যাঁ আম্মু, আমাদের 7 বছরের একটা মেয়ে আছে, আপনি আব্বুকে বোঝান না। বৌমা, কি হয়েছে আমাদের খুলে বলো। আর তোমাদের মেয়ে আছে, আমাদের তো কখনো জানাও নাই। রাফির সত্যিটা আব্বুকে বলো, লুকিয়ে কেন লাভ নেই। আব্বু আমি কি? আব্বু আমি ক্লাবে গিয়ে জুয়া খেলতাম, ওইখান থেকে আমি ঋণ হয়ে গেছি। আমি খেলার নেশে আমার মেয়েকে বন্দুক রেখেছিলাম। ওরা বলেছে আমি যদি 20 লাখ টাকা দেই তাহলে আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দেবে। ওই আমাকে ফাঁসিয়েছিল। আমি ওই বাজি জিতে যাচ্ছিলাম, কিন্তু ওরা প্ল্যান করে আমাকে হারিয়ে দিয়েছিল। আব্বু প্লিজ টাকাটা দিয়ে দাও, আমি যদি না দেই তাহলে ওই আমার মেয়েকে সাথে আমাদের মেরে ফেলবে। আমি ওদের থেকে 1 সপ্তাহ সময় নিয়েছি, ওরা দেশে এসেছে। আমি 1 সপ্তাহের ভিতরে টাকা না দিলে আমার মেয়েকে মেরে ফেলবে। রাফির কথা শুনে সবাই কয়েক পা পিছিয়ে গেল। নয়নের আব্বু আম্মু চোখে পানি চলে আসলো। নয়নের আব্বু রেগে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। রাফি পায়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আব্বু আমাকে ক্ষমা করে দাও, আব্বু প্লিজ টাকাটা দিয়ে দাও, না হলে ওরা আমাদের ছাড়বে না। তুই এত নিচেই নেমে গেছস? আমরা তোকে এইখানে পড়াশোনার জন্য পাঠিয়েছিলাম, আর তুই কেনা ওইখানে গিয়ে জুয়া খেলতি। আমাদের থেকে মাসে মাসে এত টাকা নিয়ে তুই এইসব করতে, আমাদের না জানিয়ে বিয়ে করেছিলি। আমরা সেটাও মেনে নিয়েছিলাম, শেষমেশ কিনা নিজের মেয়েকে বন্দুক দিয়ে জুয়া খেলি। তোকে ছেলে ভাবতে ঘৃণা হচ্ছে আমার। নয়নের আব্বু ধাক্কা মেরে ফেলে দিল। নয়নের আব্বু বুকে হাত দিয়ে বসে পড়লো। রাফি উঠেও রাব্বুর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আব্বু আমাকে ক্ষমা করে দাও। আব্বু আমি আমার ভুল বুঝতে পারছি। আব্বু তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে মেরে ফেলো, তাও আমার মেয়েকে বাঁচিয়ে দাও। আমি তোমার সব কথা শুনবো। আব্বু আমি তোমার একটা কথা অবাধ্য হব না। আব্বু দয়া করে আমার এই শেষবারের মতো সাহায্য করো। তুই সামনে থেকে যা, তোর মতো কুলাঙ্গারকে নিজের ছেলে ভাবতে আমার ঘৃণা লাগছে। রূপা নয়নের আব্বুর পায়ের সামনে বসে বলল, আব্বু, আমার সন্তান আমার কাছে ফিরিয়ে দেন, আমি আপনার এখান থেকে চলে যাব। আমার সন্তানের জন্য আমি আপনার ছেলের সাথে আছি। আব্বু, আমি আমার সন্তানকে নিয়ে কবে চলে যেতে চাইছিলাম, কিন্তু ওই আমাকে যেতে দেয় নাই। ওই আমার থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছিল। ছি, ভাবতেও ঘৃণা আসছে। এটা কি মানুষ? এটা কিভাবে করলো?
নিজেদের সন্তানকে বন্ধক রেখে জুয়া খেলতে মানুষ এত নিচে কিভাবে নামতে পারে? আব্বু, আমরা কিভাবে টাকাটা দেব? আপু, আমাদের কাছে তো অত টাকা হবে না। আমার গয়নাগুলো বিক্রি করে দাও। আমার গয়নাগুলো বিক্রি করলে তাও 10 লাখের বেশি হবে। আমি এইসব কিছু চাই না, আমি আমার নাতনিকেই চাই। নয়নের আম্মুর কথা শুনে নয়নের আব্বুর চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। নয়নের আব্বু বলে ওঠে, এমন দিন আমাকে দেখতে হবে আমি কখনো কল্পনা করি নাই, যাকে এত আদর ভালোবাসা দিয়ে বড় করলাম। আর সেই ছেলে দিন শেষে আমাদের মান সম্মান শেষ তো করছে, নিজের সন্তানকেও ছাড়লো না। নয়নের আব্বু আম্মু, নদীর আম্মু, আতিয়া, নদীর সবাই কান্না করতে লাগলো। নয়ন ফোনে কথা বলতে বলতে বাসার ভিতরে ঢুকতে নয়ন চমকে গেল। নয়ন দৌড়ে এসে বলল, আব্বু আম্মু, ছোট আম্মু, তোমাদের সবার কি হয়েছে? সবাই কান্না কেন করছো? আর টি টেবিল কে ভাঙছে? তোমাদের কি হয়েছে? এভাবে সবাই কান্না কেন করছো? নয়ন ব্যাকুল হয়ে উঠল। নয়ন নদীর দিকে তাকিয়ে বলল, নদী কি হয়েছে তুমি অন্তত বলো। সবাই কান্না কেন করছো? তোমাদেরকে কি বলছে একবার বলো, আমি তাকে খুন করে ফেলবো। নয়নের কথা শুনে নয়নের আব্বু বলে ওঠে, নয়ন, এখনো সময় আছে, বল তুই কি কি করে রাখছস। আমাদের থেকে কোনো কিছু লুকালে বলে দে, যা হবার একদিনে হোক। আমি সবার কুকর্মের কথা জানতে চাচ্ছি। আব্বু এসব কি বলো? আমি আবার কি করলাম? আমার জন্য তোমাদের কখনো অসম্মান হবে এমন কোনো কিছু আমি করি নাই। তোমাদেরকে কি বলছে আমাকে শুধু বলো। নয়নের কথা শুনে পেছন থেকে নদী বলে ওঠে, কে আবার কি করবে? রাফি ভাইয়া, তুমি তো দেখি মারাত্মক লেভেলের মানুষ। নিজের সন্তানকে বন্দুক রেখে জুয়া খেলছো? নাবিলার কথা শুনে নয়ন অবাক হয়ে পেছনে তাকিয়ে বলো, মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভাইয়া আবার কিসের মেয়ে? আমার মাথা খারাপ হয় নাই। আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, তার একটা মাত্র কন্যা সন্তান ছিল 7 বছরের। 1 বছর আগে সেই তার মেয়েকে বন্দুক রেখে জুয়া খেলে। নাবিলা, মাথা খারাপ করবে না, মেজাজ এমনিতে খারাপ আছে। আমাকে ধমক না দিয়ে তোমার প্রাণপ্রিয় ভাই ভাবিকে জিজ্ঞেস করো। শোনো ভাইয়া, ওরা তোমার ঠিকানা পেয়ে গেছে। আমার আব্বু ওদের ম্যানেজ করে পাঠিয়ে দিয়েছে। নয়ন কিছু বলবে তখনই নাবিলার আব্বু বলে ওঠে, রাফি, তোমার সাথে কিছু কথা ছিল, তুমি যদি একটু আমার সাথে আসতে। ভাই, লুকিয়ে বলতে হবে না, আমরা সব জেনে গেছি। রাফি, তুমি এমন কাজ কিভাবে করলে? একটা ছোট মেয়েকে। যাই হোক, শোনো, ওরা 20 লাখ টাকা চাচ্ছে। তোমাদের কোম্পানির যে অবস্থা, এতে দেওয়া সম্ভব হবে না। আমি তোমাকে 10 লাখ টাকা দিব, আর 10 লাখ টাকা কোথাও থেকে নাও। শোনো, তোমাদের যে অবস্থা, আমিও কিছুটা সমস্যার ভিতরে আছি। খালু। রাফি দৌড়ে গিয়ে নাবিলার আব্বুকে জড়িয়ে ধরলো। নাবিলা বলে ওঠে, আব্বু এই টাকা দিবে না। ওই নয়ন আমাকে ঠকিয়েছে, আর তার সাথে সবাই জড়িত। আব্বু ওদের সাহায্য করবে না। চুপ করো, সব জায়গায় সব কিছু নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। ছোট ভাই, তোমাকে আমি কিভাবে যে ধন্যবাদ দিব। আমার ব্যাংকে 5 লক্ষ হবে। আমার গয়নাগুলো বিক্রি করে দিলে হয়ে যাবে। আমার কাছে 5 লাখ হবে। বোন, তোদের কি বলেছে ধন্যবাদ দিব? রাফি নদী আতিয়াকে জড়িয়ে ধরলো। নয়নের আম্মু তার হাত থেকে চুরি খুলে দিল। রুমে চলে গেল। নদী আতিয়াও চলে গেল। আতিয়া টাকা, নদী নয়নের আম্মুর গহনা নিয়ে এসে রাফির হাতে দিল। সবাই বলে উঠে বাচ্চাটাকে নিয়ে আসতে সবাই যাবে। নয়ন ওখান থেকে কিছু বলল না। সবাই একেবারে বের হয়ে গেল। নয়ন রুমে চলে গেল। নয়ন উপর থেকে ট্রাকার ছুঁড়ে মারলে গাড়িতে গিয়ে আটকে গেল। নয়ন ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। পোশাক পরিবর্তন করে বাইকের চাবি নিয়ে ফোন দিয়ে ট্র্যাকার চেক করে বের হয়ে গেল। এদিকে রাফি ডনের আস্তানায় চলে গেল। রাফি বলে ওঠে, ভাই, আমি 15 লাখ টাকা আর 5 লাখ টাকার গয়না নিয়ে এসেছি, এই নেন, আর আমার মেয়েকে ছেড়ে দেন। রাফির কথা শুনে ডন রেগে বলে, তুই এখানে আসার আগে পুলিশ জানিয়ে দিছস? তুই এতগুলো মানুষকে নিয়ে এসেছে, কি বোঝাচ্ছিস? আমাদের সাথে চালাকি করে নিয়ে যাবি, আর পুলিশ জানিয়ে তুই কি ভাবছস আমাদের ধরিয়ে দিবি? ভাই, আমরা কাউকে জানাই নাই। আপনি এসব কি বলছেন? আমরা কোনো পুলিশ জানাইনি। ভাই, আমরা কাউকে জানাই নাই। আমাদের ফ্যামিলি এসেছে আমাদের মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। চুপ, একদম চুপ। তোদের সাহস দেখে আমি বাঁচি না। পুলিশ ডেকে নিয়ে এসেছে, আবার বলস ফ্যামিলি নিয়ে আসছস। আসলে পুলিশ আনি নাই। তাহলে গাড়িতে ওগুলো কার? ওইটা আমার খালুর গাড়ি। তোর 14 গোষ্ঠীকে নিয়ে আসছস। তোরা সবাই
ওদের ভিতরে নিয়ে আয়। ভাই ওদের কেন টানছেন? ওদের এখানে কেন নিয়ে আসছেন? ওদের কোনো ক্ষতি করবেন না। ক্ষতি করব না, শুধু 3টা মালকে কাছ থেকে দেখতে চাচ্ছি। ডনের কথা শেষ হতে সবাইকে টেনে ছেঁচড়ে নিয়ে আসলো। আবু বলে উঠল, আমাদের এইভাবে নিয়ে আসার মানে কি? আমাদের সারো। ওই 3টাকে রেখে সবগুলোকে ধরে রাখ, বেশি বুঝলে শেষ করে দিস। নাবিলা আতিয়া নদীকে ডনের দিকে নিয়ে যেতে নিলে নদী বলে ওঠে, হচ্ছেটা কি? ওফ, সেরা মাল। এই রাফি, তোর বাড়িতে এত সুন্দর সুন্দর মাল আছে, আমাকে আগে তো বলিস নাই। ভাই আমার বোনদের ছেড়ে দেন, এসব নেন, আমার মেয়েকে ছেড়ে দেন। তোর মেয়েকে তো ছেড়ে দিব, বাট 3টাকে লাগবে, টাকার কোনো দরকার নাই। তুই কত টাকা নিবি সেইটা বল। এই ছেলে, আমার মেয়েকে ছেড়ে দে। ডন আতিয়ার দিকে হাত দিতে গেলে নদী হাত সরিয়ে দিল। ডন হাসি দিয়ে বলল, জান তুমি চাচ্ছ আমি তোমাকে স্পর্শ করি? আগে বলবে তো। ডন কথাটা বলে নদীর দিকে হাত বাড়াতে গেলে আতিয়া বলল, এই তুই আমার বোনের দিকে হাত বাড়ালে আমি তোর হাত ভেঙে ফেলবো। দেখ, আমাদের ছেড়ে দে, তোর জন্য ভালো হবে না কিন্তু। সুইটি, তোমাকে তো দেখে নেশা লেগে যাচ্ছে, কচি মাল। ডন যে নাবিলার বুকের দিকে হাত বাড়াতে যাবে তখনই বাইক শব্দ হলো। ডন ল্যাপটপে সিসি ক্যামেরায় দেখে বাইক নিয়ে একজন এদিকে আসছে। বাইক থামিয়ে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলে বডিগার্ড মারতে যাবে। নয়ন এক এক করে মেরে ভিতরে ঢুকলো। ডন বলে ওঠে, সোনামণি, তোমাদের পরে দেখছি, আগে এইটাকে দেখে নেই। এই তাকিয়ে আসোস কেন? মার ওই দিঘিটাকে। ডনের কথায় ওর লোকেরা সবাইকে ছেড়ে নয়নকে মারতে গেলে নয়ন এক এক করে সবাইকে মেরে ফেলে দিল। নয়ন সামনে চেয়ার ট্রেনে বসে পড়লো। ডন বলে ওঠে, কে তুই? নিজেকে হিরো ভাবিস না, আমি তোকে শেষ করে দেব। পিস্তল নিচে নামা। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই জানোস তুই কোথায় আসোস? নয়ন ডনের কথা শেষ হওয়ার আগে নয়নের পায়ের কাছ থেকে চাকু বের করে সোজা ডনের হাত গিয়ে গেথে পড়লো। ডনের হাত থেকে পিস্তল পড়ে গেল। ডন হাত চেপে ধরে বলল, তোর এত বড় সাহস, আমাকে মারুস? তোকে আমি খুন করে ফেলবো। তুই মাইশা ভাইয়ের গায়ে হাত দিছস, তোকে মরতে হবে। আমার রক্ত ঝরাইছিস না, তোকে মরতে হবে। ডাক তোর মাফিয়া বস মাইশাকে, আমি দেখতে চাই তোর বোন কি করে আমার। মাইশা বস মানে রাজু মাফিয়ার মাইশা বস মানে রাজু মাফিয়ার মেয়ে, যার নামে শহর কাঁপে। হ্যাঁ, আমি রাজু মাফিয়ার ছেলে। তোদের সবাইকে মরতে হবে। মুখে এসব শুনতে ভালো লাগছে না, তোর বোনকে ডাক। অলরেডি আপুর কাছে খবর চলে গেছে। নয়ন, তুই এখানে কেন এসছস? নয়ন, তুই এখান থেকে চলে যা। ওই মেয়েটা অনেক ভয়ঙ্কর, তোকে খুন করে ফেলবে। আম্মু ভয় পেও না, দেখি কে আসে। নন, তুই এখানে কিভাবে আসলি? নন, তুই এখন থেকে সবাইকে নিয়ে চলে যা। আমার জন্য সবাই এখানে ফেসে গেল। নন, এখনই সময় চলে যা, সবগুলো গড়াগড়ি খাচ্ছে। কোথাও যেতে পারবি না তোরা, সবাইকে মরতে হবে। আমার হাতের রক্ত ঝরাইছোস, আর তোদের কাউকে ছাড়বো না। আমার বোন। কখন অপেক্ষা করব? আমার অনেক ভয় লাগছে। আমার কি হবে আমাকে ক্ষমা করে দে ভাই, আমি না বুঝে তোর হাতে চাকু মারছি। আপুর গাড়ির শব্দ শুনে ভয় পেয়ে গেছস? তোকে আমি তিলে তিলে মারবো। সবাই ভয়ে কাঁপতে লাগলো। নয়ন চেয়ার থেকে উঠে পড়লো। নয়নের আম্মু বলে ওঠে, নয়ন, তুই পালিয়ে যা। নয়ন, ওই মেয়েটা তোকে মেরে ফেলবে। উফ, আমি এটা কি করলাম? আমার জন্য আমার পুরো ফ্যামিলি বিপদে। রাফি নিজের কপাল থাপড়াতে লাগলো আর কান্না করতে লাগলো। সবাই ডনের কাছে কাকুতি মিনতি করতে লাগলো। ডনের বোন মাইশা গার্ড নিয়ে সোজা ভেতরে ঢুকে পড়ে বলল, কার এত বড় সাহস আমার ভাইয়ের লোকদের মারে? আপু, ওই আমার হাতের কি অবস্থা করছে? মাইশা ডনের হাতে রক্ত দেখে রেগে আগুন হয়ে গেল। মাইশা জোরে চিৎকার দিলে সবাই ভয় কাঁপতে লাগলো। নদী বলে ওঠে, প্লিজ ম্যাম, আপনি নয়নের কোনো ক্ষতি করবেন না। ও ছোট মানুষ, বুঝতে পারে নাই। আমার ছেলে হয়ে আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলেটা না বুঝে এমন করেছে। নয়নের দিকে তাকিয়ে মাইশা রেগে বলো, তোর কোনো ভয় আমি দেখতে পারছি না। আমার সামনে তুই চেয়ারে বসে পায়ের উপর পা তুলে বসে আছোস। মাইশাকে রেখে নয়নের দিকে পিস্তল ধরো। সবাই কান্না করে মাইশার কাছে ক্ষমা চাইতে লাগলো। নয়ন ভয়ে উঠে দাঁড়ালো। আবু বলে ওঠে, নয়ন, ওনার পায়ে ধরে ক্ষমা চাও। ম্যাম, আপনি প্লিজ আমার ছেলেকে ক্ষমা করে দেন। এই বুড়ো, চুপ কর।
তোরা চুপ না করলে তোদের আমি শেষ করে দিব। আমার কানটাই শেষ করে দিচ্ছিস, একটাই শব্দ করবি না, তাকে ওপরে তুলে দেব। ওয়েট, তোকে আগে মারবো, আগে তুই আমার ভাইয়ের সামনে হাঁটু করে বস, ওর পা চেটে ক্ষমা চা, আর তোর হেলমেট খোল। আমার পা চেটে তো দেওয়া লাগবে, সাথে আপু আমার হাতের রক্ত চেটে পরিষ্কার করে দিতে বলো। ওই হেলমেট খোল, আর আমার ভাই যা বলবে তাই কর। মাইশা পিস্তল দিয়ে ইশারা করলো। সবাই বলতে লাগলো, ভাই আমার ওই যাই বলে তাই কর। ভাই আমার, তুই ওদের কথায় নড়চড় করিস না। আমার ভালো ভাই, তুই ওদের কথা শোন। নয়ন, ওদের কথা শুন বাপ আমার। নয়ন প্লিজ, ওদের কথা শোনো তুমি, না হইলে উনি তোমাকে মেরে ফেলবে। সবাই নয়নকে অনুরোধ করতে লাগলো। নয়ন ডনের দিকে এগিয়ে যেতে লাগলো। ডনের কাছে গিয়ে নয়ন ঘুরে মাইশার কোমর ধরল। নিজের সাথে জড়িয়ে ধরলে মাইশা থমকে গেল। মাইশার হাত থেকে পিস্তলটা পড়ে গেল। সবাই ভয় কাঁপতে লাগলো। নয়নের আম্মু বলে ওঠে, নয়ন কি করছি? আল্লাহ, এই ছেলেকে তুমি রক্ষা করো। আমরা যেখানে ওর হয়ে ক্ষমা চাচ্ছি, আর ও সেইখানে ওই কি করলো এটা? নয়ন, তুমি এটা কি করলে? ওনাকে ছাড়ো নয়ন। তোর এত বড় সাহস, আমার সামনে আমার বোনের কোমর ধরে নিজের সাথে জড়িয়ে ধরছস? তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। আপু তুমি পিস্তল ফেলে দিলে কেন? আপু শুট করো। মাইশা নয়নের হেলমেট খুলে ফেলল। নয়ন মিষ্টি করে হেসে দিল। ডন কাছে এসে নয়নের হাত সরিয়ে দিতে মাইশা রেগে পেছনে ঘুরে ডনকে সজোরে থাপড় মেরে ফেলে দিল। সবাই চোখ ছানা বড়া হয়ে গেল। নয়ন মাইশার হাত ধরে টান দিয়ে সোফায় বসিয়ে দিয়ে নয়ন মাইশার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। নদী নাবিলা রেগে কাঁপতে লাগলো। নয়ন মাইশার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, আমার ভাতিজিকে ওই লুকিয়ে রাখছে। আমি 1 মিনিটের ভিতরে আমার ভাতিজিকে দেখতে চাই। মাইশা নয়নের কপালে চুমু দিয়ে বলল, তুমি চিন্তা করো না, ডন এখন ওর ভাতিজাকে নিয়ে আয়। আপু তুমি ওর কথা শুনছো কেন? আপু তুমি ওকে নিজের কোলে শুয়ে রাখছো? আপু তুমি ওর জন্য আমাকে মারলে? আপু তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ওই 1 মিনিটের ভেতরে দেখতে চাইছে, এখনই নিয়ে আয়। 1 মিনিট পার হইলে আমি তোকে মেরে ফেলবো। মাইশার কথা শুনে ডন ভয় পেয়ে হাততালি দিয়ে সাথে সাথে উপর থেকে বাচ্চা মেয়েটাকে নিয়ে আসলো। নয়ন নদীর দিকে চোখ গেলে নয়ন ভয় ঠক গিলে লাফ দিয়ে উঠে পড়লো। বাচ্চাটা দৌড়ে রূপাকে এসে জড়িয়ে ধরলো। সবাই বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। মাইশা নয়নের কলার ধরে নিজের ঠোঁটের কাছে নিয়ে গেলে সাথে সাথে নয়ন হাত দিলে মাইশা বলো, সবাই বাবুকে নিয়ে ব্যস্ত, দাও না। এখন না, আমার ফ্যামিলি আছে, বাবা মা, বড় বোন, বড় ভাই, ভাবির সামনে বিষয়টা কেমন হয়ে যায় না? ওকে, বাট মাইশা কিছু বলার আগেই রাফি বলে ওঠে, অসংখ্য ধন্যবাদ ম্যাম। সরি ভাইয়া, আমি জানতাম না আমার ভাই আপনাদের এভাবে নিয়ে এসেছে। আপনারা সবাই বসেন। এই কে কোথায় আছোস? ওনাদের চা নাস্তা নিয়ে আয়। মাইশার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাইশা উঠে সবাইকে বসতে বলে ভয়ে সবাই বসলো। মাইশা বলল, সবাই আমাকে দেখে প্লিজ ভয় পাবেন না। জান, আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দাও না। মাইশার মুখে জান শুনে নদী নাবিলা তেলে বেগুনে রেগে গেল। নয়ন হাসি মুখে উঠে মাইশার সামনে দাঁড়িয়ে বলল, ও হ্যাঁ, তোমার সাথে তো পরিচয় করিয়ে দেই নাই। উনি আমার আব্বু আম্মু, চাচা চাচি, এটা আমার খালু, এটা আমার ভাই ভাবি, বড় আপু। আসসালামু আলাইকুম। এই দুইজন কি হয়? নয়ন কিছু বলার আগে নদী নাবিলার আগে কটমট করতে করতে বলল, আমি ওর খালাতো বোন নাবিলা। আমি ওর চাচাতো বোন নদী। নদীর কথা শুনে নয়ন মাথায় হাত দিয়ে মিটি মিটি হাসতে লাগলো। নদী নাবিলার আগে হাত মুছো করে ফেলো। মাইশা বলল, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে পরিচয় হয়ে আমার ভালো লাগলো। আর আমার পরিচয় নয়ন, দিয়ে দাও। নয়ন ভাইয়া, আপনার কি হয়? উনি, ওনার মতো মানুষ আপনাকে এত আদর করছে, বাট আমাদের বিশ্বাস হচ্ছে না ওনার মতো মানুষ আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে পারে। নদীর কথা শুনে মাইশা হেসে দিল। নয়ন ভয়ে ঢোক গেলতে লাগলো। ওর আব্বু চোখ রাগে লাল হয়ে গেছে। মাইশা বলে ওঠে, সবাই চা নেন। আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনাদের একজন। ঠিক ভয় পাওয়ার কি আছে? আপনি তো আমাদের ছোট ভাইয়ের বউ হতে যাচ্ছেন। নদীর কথা শুনে মাইশা লজ্জা পেয়ে গেল। নয়নের বাহু জড়িয়ে ধরলে সাথে সাথে কারো কণ্ঠে সবাই দরজার দিকে তাকাতে সবার চোখ কপালে উঠে গেল। নেহা ভেতরে এসে বলল, ময়সার বাচ্চা, তোকে আমি তোর বাসায় গিয়ে খুঁজি আর তুই বাগান বাড়িতে এসে নয়নের সাথে রোমান্স শুরু করছস। নেহা কথাগুলো বলেই সোজা মাইশা নয়নের সামনে আসলো। মাইশা নেহাকে চুপ থাকতে ইশারা করতে লাগলো। নেহা বলল,
তোর ভাই আছে দেখে আমাকে চুপ করতে বলস? আমি চুপ থাকবো তোর মনে হয়? তুই নয়নের সাথে আছোস, আর নয়নের বাচ্চা, তুই ওর সাথে দেখা করবি, আমাকে একবার তো জানাতে পারতি। আমি ওর জন্য কতক্ষণ ধরে বসেছিলাম। নেহাকে নয়ন চুপ থাকার ইশারা করতে লাগলো। নেহা রেগে বলে, আমাকে চুপ থাকার ইশারা কেন করস? তোদের দুজনের ভাব দেখে আমি বাঁচি না। আমি টেনশনে মারা যাচ্ছি, আর দুজন একসাথে বাহু ধরে দাঁড়িয়ে আছে। এডন, তুমি এখন এখান থেকে যাও, আমাদের পার্সোনাল কথা আছে। নেহা পাশে কাউকে খেয়াল না করে নয়নের কান ধরে বলল, কুত্তা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। দুজন যদি আর একবার ইশারা করে কথা বলস, নাক ফাটিয়ে দেব। ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। ম্যাম, আপনার চশমাটা ঠিক করে নেন। লাথি মারমু। এখানে তোর ফ্যামিলি আছে নাকি যে নাটক করা শুরু করছিস? এখানে আমি তুই মাইশে আছি। শোন আমার কথা কান দিয়ে। আরে ভাই, আশেপাশের দিকে তো তাকা। নেহা চশমা ঠিক করে আশেপাশে তাকাতে নেহা চমকে গেল। নেহা বলে ওঠে, ওনারা কারা? তোর ফ্যামিলি না তো? ম্যাম, আপনি তো এনএন গ্রুপের সিও। ম্যাম, আপনি ওনাদের সাথে কিভাবে সম্ভব? আপনি তো নদী খান গ্রুপের এমডি, আর আপনি তো... ম্যাম, আমি আর গ্রুপের মালিক। কি ব্যাপার মশাই, তুই ওনাদের এখানে তুলে আনছিস কেন? ওনাদের ব্যাপারে আমি যতটুকু জানি ওনারা অনেক ভালো মানুষ। ওনাদের এভাবে তুলে কেন আনছোস? আচ্ছা, ওই বিষয়ে পরে কথা বলি। আগে শুন, মম ড্যাড দেশে আসবে, আর এক জোকারের সাথে ডেট ফিক্সড করছে। নয়ন, তোর সাহায্য লাগবে। ম্যাম, আপনি আমাকে অন্য কেউ ভাবছেন? এ হালাই, নাটক কম কর। মিটিংয়ের দিন তোকে এমনিতেই জয়েন হতে হবে, তখন এমনিতেই সবাই তোকে চিনে যাবে। সো নাটক কম করে আমার সাহায্য দুজন কর। ভাই, গালি কম দে, ওনারা নয়নের ফ্যামিলি। মাইশার কথা শুনে নেহা আকাশ থেকে বলো। নেহা ভেবাচাকা খেয়ে ওনাদের দিকে তাকিয়ে বলো, কি? নয়নের ফ্যামিলির মানুষ ওনারা? ম্যাম, আপনি নয়নকে কিভাবে চেনেন? আর এসবে কি হচ্ছে? নয়ন, তুই ওনাদের সাথে এমন ক্লোজ কিভাবে? আব্বু, তেমন কিছু না, ওনাদের ভুল হচ্ছে। এই নয়ন, নাটক বন্ধ কর। মিটিংয়ের দিন এমনিতেও ওনারা তোকে দেখতো। যেহেতু সবাই এখানে আছে, নিজের পরিচয় দিয়ে দে। কতদিন এসব লুকোচুরি করবি? তোকে বলা লাগবে না, আমি বলছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি কে আপনারা সবাই হয়তো জানেন। নেহা, চুপ করবি? হচ্ছেটা কি এসব? আমাকে কেউ বোঝাবে? নয়ন, আমার মুখ ছাড়, মেজাজ খারাপ করিস না। টেনশনে আছি কিন্তু, সবার সাথে পরিচয় করিয়ে দে। আমি সবার সাথে পরিচয় করিয়েছি। নেহাকে মাইশা সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। নাবিলা নদীর কাছে গেলে নেহা ফিক করে হেসে দিলে নাবিলা বলে, ম্যাম, আপনি আমাদের দেখে হাসছেন কেন? না মানে, নয়নের এক্স আর বউ একসাথে দেখে বেশ হাসি লাগছে। নয়নের এক্স আর বউ মানে? শোন মাইশা, রাগ না করে ঠান্ডা মাথায় শোন। ওই মেয়েটা নয়নের বউ, আর এইটা ওর এক্স। নয়ন, তুমি বিয়ে করেছো? না মানে মাইশা, আমি বিয়ে করছি, নদী আমার বউ। নয়নের কথা শুনে মাইশা রাগে নয়নের দিকে তাকাতে নয়ন বলে ওঠে, মাইশা, রাগ করার কোনো কারণ আমি দেখছি না। তুমি ভালো করে জানো আমি তোমাকে ভালোবাসি না। আমি নাবিলাকে ভালোবাসি, ওকে ছাড়া কাউকে ভালোবাসবো না, আগে বলে দিয়েছিলাম। মাইশা রেগে নয়নের কলার ধরে বলে, তুই তাহলে ওই মেয়েটাকে কেন বিয়ে করলি? মাইশা, শান্ত হও। নদী আমার কাজিন, আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ে দিয়েছে, আর নদী যেহেতু বউ, সেখানে আমি নদীকে ভালোবাসতে বাধ্য। তোকে তো বলেছিলাম নাবিলাকে ভুলে গেলে আমাকে একটা সুযোগ দিতে, তুই আমাকে কেন দিলি না? তুমি আমি অনেক পার্থক্য আছে। বিপদের সময় আমি মাইশা, আর ভালোবাসার সময় তোর বউকে ভালোবাসবি? আমি তো খারাপ মেয়ে, আমাকে কেন সুযোগ দিবি? আমি তো খারাপ, আমি কি আর ভালোবাসতে জানি নাকি? আমার ভুল হয়েছে, আমি ভালোবাসা পাওয়ার যোগ্যতাই রাখি না তো। আমার ভুল, আমি তোর থেকে ভালোবাসা আশা করে রেখেছি। আমার ভুল, আমি কখনোই কারো বউ হতে পারি না। মাইশার চোখের কোণে পানি গড়িয়ে পড়লো। ডন নয়নের দিকে তাকিয়ে বলো, আপনি তাহলে এনএন গ্রুপের সিও নয়ন? আপনাকে আমি চিনতে পারি নাই, বাট আপনি আমার আপুকে কাঁদালেন। আমার আপু তো আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আপনার বিপদের সময় সবার আগে আমার আপু ছুটে যাইতো। আপনি আমার আপুকে একটা সুযোগ দিতে পারতেন। চুপ কর,
মাইশা নয়নের হাত ধরে নদীর সামনে গিয়ে নিয়ে দাঁড়ালো। নদীর হাতে হাত রেখে বলল, একতরফা ভালোবেসে আজ আমি নয়নকে পেলাম না। আমার কষ্ট হচ্ছে। আমি চাইলে নয়নকে নিজের কাছে রাখতে পারবো, কিন্তু আমি জোর খাটিয়ে কিছু করব না। ভালোবাসা জোর খাটিয়ে কখনোই হয় না। নয়ন নাবিলাকে ভালোবেসেছিল একতরফা। নয়ন যেমন নাবিলাকে পায় নাই, আমি তেমন নয়নকে পেলাম না। নয়ন তোমাকে বিয়ে করেছে, আমি দোয়া করি তোমরা সুখে থাকো। কখনোই নয়নকে কষ্ট দিও না, অবহেলা করো না। যদি কখনো ওকে বিরক্ত লাগে, কষ্ট বা অবহেলা কোনোটাই না করে তুমি আমার কাছে রেখে যেও, তাও ওকে কষ্ট কখনোই দিও না। মাইশা কথাগুলো বলে কান্না করতে লাগলো। নয়ন হতভম্ব হয়ে মাইশার দিকে তাকালো। নেহা মাইশাকে বলল, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে নয়নের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আমি যদি তোকে নয়নের সাথে পরিচয় করিয়ে না দিতাম, তাহলে কখনোই তুই ওকে দেখে প্রেমে পড়তি না, আর এত কষ্টও পাইতি না। না রে, তোর কোনো দোষ নাই। আমি নয়নের মতো বন্ধু তো পেয়েছিলাম। মাইশা, আমি তোমাকে বলেছিলাম তুমি কষ্ট পাবে। আমি কষ্ট পাচ্ছি না। তোমার ফ্যামিলিকে নিয়ে চলে যাও, আর সবাই আমাকে ক্ষমা করে দিয়েন। আমার ভাইকে ক্ষমা করে দিয়েন, না জেনে আপনাদের কষ্ট দিয়েছি আমরা। মাইশার কথা শুনে নয়নের আম্মু মাইশাকে নিজের বুকে টেনে নিয়ে বলল, মা, তোমার কথাগুলো শুনে অনেক খারাপ লাগছে। আমি যদি আগে জানতাম নয়নকে কেউ এত ভালোবাসে, আমি তোমাকে খুঁজে আমি নয়নের বউ বানাতাম। আন্টি, আফসোস রাখছি না। আমি ওর ভাগ্যে ছিলাম না, তাই ওর বউ হতে পারি নাই। মাইশাকে সবাই সান্ত্বনা দিয়ে সবাই বের হয়ে গেল। নেহা পিছন থেকে বলল, নয়ন, বউয়ের হাত ছাড়। বউ রেখে আমাকে সাহায্য কর। ম্যাম, আপনার আবার কি সাহায্য লাগবে? আমার বয়ফ্রেন্ড হওয়া লাগবে, ওকে? এত কিছুর পর এই বলদকে বয়ফ্রেন্ড বানাতে ইচ্ছে হইল আপনার? বলদটাকে লাগবে 5 দিনের জন্য, আমার কাছে দিয়ে দাও। ভেবে নিয়ে নেব আমি ওর ফ্রেন্ড, আর মিটিং দিনে দিয়ে দিই মনি। নেহার কথা শুনে নয়নকে রেখে সবাই চলে গেল। 5 দিন পর। ধ্যাত, বউ বোন খালুর সাথে কি মিটিং করব? কথা কম বলে চল ভেতরে। ইস, বউটার কাছে 5 দিন ধরে যেতে পারি নাই। বউটাকে 5 দিন পরে দেখব। লুচ্ছা, চল, সবাই অপেক্ষা করছে। নয়ন নেহা মিটিং রুমে গেলে সবাই উঠে দাঁড়ালো। নয়ন নদী ওর বোন আর খালুর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলল, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই নয়নের সালামের উত্তর নিল। একজন বলে ওঠে, স্যার, আমাদের সারপ্রাইজ এভাবে দিবে ভাবতে পারি নাই। ম্যাম আমাদের জানায়ও নাই যে আপনিও আমাদের সাথে মিটিংয়ে থাকবেন। নয়ন হাসি মুখে বলল, আমিও মিটিং জয়েন হব, জানতাম না আর সময় ছিল, তাই ভাবলাম মিটিং জয়েন হয়ে নেই। নয়নের কথা শুনে লোকটা বলে, ধন্যবাদ স্যার আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। যাই হোক, আপনাদের যেটা বলার ছিল। নয়ন সবাইকে কিছু বয়ান দিতে লাগলো। নদী আতিয়ে খালু অবাক হয়ে ওর বয়ানগুলো শুনতে লাগলো। নয়ন নিজের বক্তব্য শেষে বলল, আপনারা বুঝতে পারছেন নেহা ম্যাম কেন আপনাদের সিলেক্ট করছে? আমাদের ইউনিক কাজ লাগবে। যার যত ভালো কাজ দিবে আমরা তার সাথে ডিল করব। যত ইউনিক হবে তত আমাদের জন্য ভালো। নয়নের কথা শুনে সবাই হ্যাঁ বলো। নেহা কিছুক্ষণ বক্তব্য দিল, তারপর সবাইকে তাদের আইডিগুলো দিতে বলতে লাগলো। এক এক করে সবাই নিজেদের আইডিয়া শেয়ার করতে লাগলো। খালুর আইডিয়াগুলো সবার অনেক পছন্দ হলে নেহা বলে ওঠে, আপনার আইডিয়াটা অসাধারণ। আমরা এভাবে কাজ করলে মানুষের চাহিদা বাড়বে। আমাদের মেন কাজ হলো কাস্টমারের নজর কাড়াতে হবে। নেহার কথা শুনে খালু অনেক খুশি হলো। নদীর পালা আসলে নয়ন ইশারা করলে নদী ভয় হয়ে গেল। আতিয়ে ভয় পেতে লাগলো। আতিয়ে ভাবতে লাগলো, এত ভালো ভালো আইডিয়ার মধ্যে আমাদের আইডিয়া তো এখন যোগ্যতা রাখে না। কি যে হবে, আল্লাহ ভরসা। আতিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। নদী নয়নের দিকে তাকিয়ে কিছুটা সাহস পেলে নদীর প্ল্যানগুলো খুব সুন্দরভাবে এক্সপ্রেশন করতে লাগলো। আতি অবাক হয়ে তাকিয়ে রইল। সবাই নদীর আইডিয়া শুনে বেশ ভালো লাগলো। নদীর এক্সপ্লেন শেষ হলে সবাই হাততালি দিল। নয়ন কিছু প্রশ্ন করতে লাগলো। নদীর সব জবাব সুন্দরভাবে দিতে লাগলো। নেহা কিছু করলে সব প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিল। নদীকে বসতে বলল। নয়ন নদী সবার সাথে কথা বলা শেষ করে মিটিং শেষ হলে 3 জনের সাথে ডিল করে নয়ন নেহা বের হয়ে গেল। সাথে সবাই চলে গেল। আতিও নদীকে বলল, নদী, এই প্ল্যান তো আমাদের ছিল না। তুই এইটা কিভাবে বানালি? আমি তো পুরো অবাক হয়ে গেছি। এত সুন্দর প্ল্যান আমার মাথায় তো আসেনি। এখানে সবার যে প্ল্যান ছিল জাস্ট অসাধারণ ছিল। সেখানে আমি তো ভেবেছিলাম আমরা এখানে চান্সই পাবো না। নদী আতিয়ার কথা শুনে মুচকি হাসি দিয়ে বলল,
বড় বিজনেসম্যান যখন ফাইল তৈরি করে দেয় তখন সেটা সিলেক্ট না হয়ে যাবে কোথায়? মানে? মানে নয়ন আমাকে 3 দিন আগে সব প্ল্যান দিয়েছিল, আমি ওর কথা মতো সব মুখস্থ করছি, সব কিছু ওর প্ল্যানে করা। এখানে ওই যত হোক আত্মীয় টানতে পারবে না। নেহার আত্মীয় স্বজন কাউকেই নেয় নাই, ওই সব জায়গায় অটুট। আমি সত্যিই ভাবতে পারছি না আমার ছোট ভাই এত বড় বিজনেসম্যান, যাকে সব সময় দেখতাম মারামারি নিয়ে থাকে। আর আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, এইসব ও কিভাবে করলো। আরে ওদের ম্যাগাজিন পড়ো নাই? ওরা অনলাইনে বিজনেস থেকে এত দূরে এসেছে, ওদের সফলতা অনেক তাড়াতাড়ি হয়েছে। আমার ভাইটাকে আজকে একদম বড় বড় লাগছিল, বড় বিজনেসম্যানের মতো লাগছিল। তোমার ভাইয়ের উপরে আবারও ক্রাশ খাইছি। নদী আতিয়া দুইজন খিলখিল করে হাসতে হাসতে যেতে লাগলো। নদী গাড়ির সামনে গেলেই নয়নকে দেখে। আতিয়া বলল, স্যার আপনি কি বাসায় যাবেন নাকি নিজের বাসায় যাবেন? উফ আপু, এখন আমি তোমার ভাই, স্যার বলো না তো। বাসায় যাব, গাড়িতে ওঠো। 5 দিন ধরে বাসায় যাইতে পারি নাই। ওঠেন স্যার। নয়ন গাড়িতে উঠে পড়লো। নদী আতিয়া উঠে পড়লো। নদী বলে ওঠে, স্যার আপনাকে দেখে যে কোনো মেয়ে ক্রাশ খাবে। আপনার যেমন ভালো লাগে তেমন বানিয়ে দেন, তাও সন্দেহ করেন না। নদী নয়নের টাই খুলে ফেললো, চুলগুলো এলোমেলো করে দিল। নদী নয়নের দিকে তাকিয়ে রেগে বলল, তোকে এইভাবে আরো বেশি কিউট লাগছে। আরে আমি আবার কি করলাম? তুমি তো এলোমেলো করে দিলে। আচ্ছা আপু, আব্বু আম্মু কি রাগ করে আছে? না, তোর সম্পর্কে সব জেনে আব্বু আম্মু সবাই অনেক খুশি, তোকে নিয়ে গর্বিত তারা। আমি তো ভয়ে ছিলাম আব্বু আম্মু রেগে আছে। আচ্ছা ওইসব রাখো, আমার কথার উত্তর দাও। বাসায় গিয়ে উত্তর দেই, যা শোনা শোনো, এখন চুপ করো দয়া করে। অনেক বক্তব্য শুনছি সবার। কি? আমি তোমাকে বিরক্ত করছি? বউয়ের বক্তব্য শুনতে তোমার বিরক্ত লাগে? না না, সরি ম্যাম, আপনি বলেন, আমি মনোযোগ দিয়ে শুনবো। না, আপনি গো বড় বিজনেসম্যান, আপনার সাথে কি আর আমার যায়? বাবা সরি, কান ধরছি, আমার ভুল হয়ে গেছে। তুমি সারাদিন বক বক করো, আমি শুনতে রাজি, তাও রাগ করো না জান পাখি। নয়নের কথা শুনে আতিয়া হেডফোন কানে নিয়ে নিল। নদী খুশি হয়ে নয়নের গলা জড়িয়ে ধরে গালে কিস করে বলল, আমি যা বলবো তুমি মনোযোগ দিয়ে শুনবে, ওকে? ওকে মাই ডিয়ার রাজরানী। নদী নয়নের দিকে তাকিয়ে বক বক করতে লাগলো। নয়ন মুগ্ধ নয়নে নদীর দিকে তাকিয়ে থেকে নদীর কথাগুলো মন দিয়ে শুনতে লাগলো, আর নদীর কথার সাথে তাল মিলিয়ে কথা বলতে লাগলো। নদী হাসলেই নয়নও হাসতে লাগলো। নদীর সব কথাগুলো মনোযোগ সহকারে শুনতে লাগলো নয়ন, আর নদী নিজের মনের সব কথা উজাড় করে দিতে লাগলো নয়নকে। সমাপ্ত।